সালামু আলাইকুম। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে আজকে? হ্যাঁ ভাই, শুনতে পাইতেছি। আচ্ছা, আমরা আজকে ডে টু তে সবার সাথে যুক্ত হইতেছি। আমার স্ক্রিন দেখতে পেলে একটু জানাবেন জাস্ট। জি, হ্যান্ড রেজ করছেন, বলেন। লেনোভো মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে মেবি কেউ জয়েন করছেন। কিছু বলতে চাইলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। জি, আমি মোহাম্মদ রায়হান হায়দার। আপনাদের বুট ক্যাম্প আজকের মতো দ্বিতীয় দিন না? জি, আমাদের বুট ক্যাম্পের আজকে সেকেন্ড ডে। স্যার, আমি ফার্স্ট ক্লাসটা জয়েন করতে পারি নাই, গ্রুপটাও মানে জয়েন করতে পারি নাই, তো আজকে জয়েন করছি। এখন ফার্স্ট ক্লাসটার কি কোনো রেকর্ডেড আছে কিনা আমরা একটু করতে পারতাম। ফার্স্ট ক্লাসে রেকর্ডেড তো দিয়ে দেওয়া হয়েছিল গ্রুপের মধ্যে, আপনি মেবি পরে জয়েন করছেন, হয়তো বা পান নাই। ক্লাস শেষে ফার্স্ট ক্লাস এন্ড সেকেন্ড ক্লাসের লিংক আবার দিয়ে দেওয়া হবে। জি নন স্যার। নন একাডেমির ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, আপনি যদি ইউটিউবে সার্চ দেন নন একাডেমি লিখে, সেখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। ভাইয়া, কোর্সের মধ্যে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে এগুলো কতদিন আগে? আমি আসলে ঠিক বলতে পারতেছি না, বুঝছেন। আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। আপনারা এখানে যেরকম বুট ক্যাম্প করতেছেন, আমি জাস্ট একজন ট্রেনার, আমি কিন্তু অর্গানাইজার বা মানে অথরিটি না। ঠিক আছে, মানে আমি এই বিষয়ে খুবই কম ধারণা রাখি বলা যায়। ওই ক্লাসগুলো কি আপনার নেয় না? না, ওখানে আরিফ ভাই নামে আরেকজন আছেন, উনি ক্লাস নিছেন কিছু। আমার ক্লাস তো মেবি কিছু থাকার কথা ওখানে, আমি শিওর না আসলে। একদম ফার্স্টের দিকে ক্লাসগুলোর কথা বলতেছিলাম। আচ্ছা, যাই হোক। আর ক্লাসগুলো এখানে যেমন স্লাইড দিয়ে দিয়ে নিতেছেন, কোর্সের মধ্যে কি ওভাবে নেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে স্লাইড দিয়ে, যেগুলো থিওরিটিক্যাল ক্লাস, কারণ আমরা কোর্সটাকে দুই ভাবে ভাগ করি। কিছু ক্লাস থিওরিটিক্যাল থাকে, যে ক্লাসগুলো আমাদের অবভিয়াসলি থিওরি জানতে হয়, সেই জন্য আমরা থিওরিটিক্যাল ক্লাসগুলো রাখি। এন্ড থিওরির পরবর্তীতে আমরা শুরু করি যে প্র্যাকটিক্যাল ক্লাস, যে ক্লাসগুলোতে ওই ক্লাসগুলো তো স্লাইড থাকে, বাট পাশাপাশি যেটা করা হয়, ধরেন আমি আপনাদেরকে পাইথন শিখাচ্ছি সাপোজ। তো পাইথনের ভিতরে ঢুকে আমরা একদম পাইথনে হাতে হাতে করার চেষ্টা করি, লাইক ধরেন আমি কাজ করতেছি, আপনারা আমার সাথে করতেছেন, বা কিছু জিনিস হয়তো বা আমি আপনাদেরকে দেখাই দিতেছি, দেন বলতেছি আপনারা এই জিনিসটা এখন কমপ্লিট করেন। তো এরকম বিষয়গুলো আমরা ম্যানেজ করার চেষ্টা করি। ঠিক আছে, আমাদের বেশিরভাগ ক্লাসের দিকেই, আর বুট ক্যাম্পে খুব বেশি একটা হোমওয়ার্ক দেওয়া হয় না, তারপরেও আমি গতদিন একটা নর্মাল কাজ দিয়েছিলাম আপনাদেরকে, যেন আপনারা একটু চিন্তা ভাবনা করতে পারেন। বাট আমাদের যে ক্লাসগুলো নেওয়া হয়, এই ক্লাসগুলোতে করা হয় কি, প্রত্যেক স্লাইডের শেষের দিকে কিছু টাস্ক রাখা হয়, যেন আপনারা এটাচ্ছে থাকেন, লাইক যে কোর্স মানে ক্লাসটা করছেন, ওই ক্লাস রিলেটেড কিছু টাস্ক থাকলে হয় কি যে আপনারা চিন্তা করতে পারেন, বা কি পড়ছেন এই জিনিসটা আপনারা একটু রিভিউ করতে পারেন, রিক্যাপ করতে পারেন। এই জন্য আমরা স্লাইড গুলো ওইভাবে সাজানোর চেষ্টা করি। পাশাপাশি আমাদের স্লাইড আবার আপডেট করা হয়, যে দেখা যায় যে দেখা গেছে যে আমাদের এইবার মেবি যে আপনারা যে বেচে ইনক্লুড হবেন, সেটা বেচ 3। তো দেখা গেছে যে বেচ 2টাতে কোনো কিছু মনে হয়েছে যে আপডেট করা উচিত, তো ওইটা আপডেট করে বেচ 3তে আসবে আর কি, এরভাবেই মোটামুটি এই জিনিসগুলো করা হয়ে থাকে। পাশাপাশি স্টুডেন্টদের অনেক সময় ডিমান্ড থাকে যে এই জিনিসটাতে বেশি ফোকাস দিলে বেশি বেটার হইতো, বা দেখা যায় যে দিন যত যায় এক জিনিস থেকে অন্য জিনিসের দিকে ফোকাসটা বাড়ে বা চেঞ্জ হয় কিছু, তো ওই চেঞ্জটাকে আমরা যেন কপ আপ করতে পারি, এই জিনিসটা আমাদের এখানে মেনটেন করা হয়ে থাকে। ডেটা সায়েন্স আর ডেটা অ্যানালাইসিস এই দুইটা জিনিস একটু ব্রিফলি যদি এক্সপ্লেন করতেন। আচ্ছা, দুইটা একটু আলাদা। আমি যদি ডেটা অ্যানালাইসিস এন্ড ডেটা সায়েন্সের মধ্যে জাস্ট পার্থক্য এন্ড মিন বলার চেষ্টা করি, ডেটা অ্যানালাইসিস ডেটা সায়েন্সের একটা পোর্শন। ডেটা সায়েন্স একটা বিগ এরিয়া, যেখানে ডেটা অ্যানালাইসিস ইনক্লুডেড, পাশাপাশি মেশিন লার্নিং ইনক্লুডেড। এটা কাজ, লাইক আপনি ওইখানে মেশিন লার্নিং, মেশিনকে শিখায় কোনো কিছু প্রেডিকশনের কাজও করতে পারবেন, বা আরো অন্যান্য কিছু কাজ করতে পারবেন, ওই পুরাটাকে মিলে, মানে পুরো একটা সেক্টরকে মিলে ডেটা সায়েন্স। ঠিক আছে, আর ডেটা অ্যানালাইসিস জাস্ট অ্যানালাইসিস, এখানে মেশিন লার্নিং ইনক্লুডেড না। আহ, এই যে আমি এই জন্য করছি কারণ এটা আমি একটু চ্যাট জিপিটিতে ইয়া করছি, ওইখানে দেখা গেল যে ডেটা সায়েন্সটা একটু ফিউচারিস্টিক, মানে ফিউচার হ্যাঁ রিলেটেড। হ্যাঁ।
আর কিছুটা হচ্ছে প্রেজেন্ট, মানে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে বেশি ইয়ে করে। আর ডেটা অ্যানালাইসিসটা প্রেজেন্ট আর ফাস্ট, এই দুটো জিনিস নিয়ে বেশি ইয়ে করে। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি বলি ধরেন হচ্ছে অতীতের কিছু ডেটা আমার কাছে আছে, ওই ডেটার সাপেক্ষে আমি হচ্ছে কোনো কিছু ইনসাইটস বের করতে চাচ্ছি, এটা হচ্ছে ডেটা অ্যানালাইসিসের কাজ। আবার ধরেন হচ্ছে আমি ওই ডেটার কিছু ফিচার আছে কিনা আমি ফিচারটা বের করতেছি, এটাও ডেটা অ্যানালাইসিস। আবার ধরেন হচ্ছে আজকে ডেটা কালেক্ট করলাম, আজকে ডেটা কালেক্ট করে আমি আজকে কোনো কিছু মানে আজকের সাপেক্ষে কোনো কিছু বের করার চেষ্টা করতেছি, এটাও ডেটা অ্যানালাইসিস। আবার ফিউচারকে বেশি প্রায়োরিটাইজ বলতে আমি যদি বলি ধরেন আমি 10 দিনের ডেটা আছে আমার কাছে, আমি 10 দিনের ডেটার সাপেক্ষে ফিউচারে ধরেন আগামীকালকে কি হইতে পারে বা আগামী 10 দিন পরে কি হইতে পারে এই জিনিসটা আমি প্রেডিক্ট করতেছি, যদিও এটা ফিউচারিস্টিক, বাট এটা ডেটা অ্যানালাইসিসের কাজ। বাট এখন যদি এমন হয় আপনার কাছে ধরেন, সাপোজ আমি যদি আপনাদেরকে বলি যে আমার কাছে আপনাদের ধরেন সাপোজ যে আপনার এরকম আমরা বুট ক্যাম্প রান করতেছি, জাস্ট একটা বাস্তব এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, ধরেন একটা বুট ক্যাম্প রান করতেছি, এরকম ধরেন 10টা বুট ক্যাম্প আমাদের রান করানো হয়ে গেছে সাপোজ, আমি বলি নাই 10টা হয়েছে, এটাই ফার্স্ট আমাদের বুট ক্যাম্প। তো ধরেন 10টা বুট ক্যাম্প রান করানো হয়ে গেছে। এই 10টা বুট ক্যাম্পে দেখা গেছে যে যারা হচ্ছে এই ক্লাসগুলোতে জয়েন করতেছে তাদের মধ্যে কোন কোন টাইপের মানুষ বা কোন কোন ক্যাটাগরি মানুষ যারা রেগুলার ক্লাস করতেছে, রেকর্ডিং করতেছে নাকি হচ্ছে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতেছে, এরকম বিভিন্ন ফিচার দেখে আমরা জাজ করা ট্রাই করতেছি যে এদের মধ্যে কারা কারা এনরোল করে, সাপোজ আমি বলতেছি। তো এরকম কিছু ডেটা আমি কালেক্ট করছি। এই ডেটাগুলোর সাপেক্ষে এখন ধরেন 11তম বুট ক্যাম্প যেটা হবে সেখানে আমি প্রেডিক্ট করার চেষ্টা করব যে যেহেতু আমাদের বুট ক্যাম্পে এতজন আসতেছে, তার মধ্যে কতজন আসলে মেইনলি আমাদের কোর্সটাতে এনরোল করতে পারে। আমরা ওই জিনিসটা যদি প্রেডিক্ট করি, এটা হচ্ছে কি, কিছু ফিচার আমার কাছে আছে, এই ফিচারগুলোর সাপেক্ষে আমি মেশিনকে শিখাইলাম, যে এই ফিচারগুলো দিয়ে মেশিন শিখলো, শিখার পরে মেশিন আমাকে বলে দিবে যে এখন নতুন যে আমার কাছে ডেটাটা আসতেছে এই ডেটাটা আসলে এনরোল করতে পারে কি পারে না। এই যে এই কাজগুলো করা হয় থাকে এইটা চলে যায় ডেটা সায়েন্সের মধ্যে। ঠিক আছে, তো কারণ এখানে মেশিন লার্নিং ইনক্লুডেড। বুঝতে পারছি। যদি আপনারা বলেন যে হচ্ছে জব, জবে হচ্ছে আমি সবসময় সাজেস্ট করি, আমি কোর্সে যখনই আমি কোর্সে বেচ ওয়ানও ক্লাস নিছি, বেচ টুতেও ক্লাস নিছি, আমি হচ্ছে সবসময় সবাইকে সাজেস্ট করি যে ডেটা অ্যানালাইসিস শিখেই যেন আমরা না ভাবি যে শেষ, আমরা তো অনেক কিছু শিখে ফেলছি, অবভিয়াসলি না। আমাদের শিখাটা যেন আমরা কন্টিনিউ করি, লাইক হচ্ছে ডেটা অ্যানালাইসিস শিখার পরেই ডেটা সায়েন্সের দিকে যাইতে হয়, এমন না যে হচ্ছে আপনি ডেটা অ্যানালাইসিস না শিখেই চলে যাবেন। কারণ আমি যেটা একটু আগে বললাম যে ডেটা সায়েন্সের একটা পোর্শন হচ্ছে ডেটা অ্যানালাইসিস। তো আপনার ডেটা অ্যানালাইসিস শিখা শেষ করার পরে আপনি সামনের দিকে আস্তে আস্তে আগাবেন, তাহলেই আপনারা দেখবেন যে হচ্ছে ফিউচারে জবের যে সেক্টর গুলো আছে এই সেক্টর গুলাতে আপনারা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারতেছেন ইজিলি। আচ্ছা, আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাসে চলে যাব। তো আমি আশা করতেছি আপনারা হচ্ছে ম্যাক্সিমাম এখানে যারা উপস্থিত আছেন তাদের ম্যাক্সিমামই হচ্ছে ফার্স্ট ক্লাসটাতে অ্যাটেন্ড করছেন, অ্যাটেন্ড না করে থাকলেও রেকর্ড ক্লাসটা দেখে ফেলছেন, আমি এটা আশা করতেছি। যদিও আমি গত ক্লাসে খুব বেশি কিছু পড়াইনি, আমি ডেটা টাইপটাকে মেনলি ফোকাস করছিলাম। তো আমরা এগুলা নিয়ে যাব সামনে। তো আমি একটু জাস্ট ব্রিফলি যদি বলে যাই, আমাদের আজকের টপিক হচ্ছে রিসার্চ ডিজাইন এন্ড ডেটা কালেকশন। মেইনলি এটা ফোকাস করা হয়েছে হচ্ছে যারা রিসার্চ নিয়ে কাজ করবে তাদেরকে ফোকাস করে আজকের এই ক্লাসটা, জাস্ট রিসার্চকে। কিছু টপিক আছে যে টপিকগুলো আপনাদের যারা বিজনেস ফোকাসড কাজ করবেন তাদের জন্য, যারা ডেটা অ্যানালিটিক্যাল কাজ করবেন তাদের জন্য, বাট আমি তারপরও বলবো এইটা সবচেয়ে বেশি কাজে লাগবে যারা রিসার্চ ফোকাস। ঠিক আছে, আর আগামী দিনে আমাদের যে ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলো হচ্ছে ওভারঅল সবার জন্য, যারা বিজনেস ফোকাসড, যারা হচ্ছে ধরুন রিসার্চ ফোকাসড, ওর যারা একাডেমিয়াতে কাজ করতে চাচ্ছে, তাদের সবার জন্য। তো আমি যদি যাই সামনে, আমি হচ্ছে আজকে আপনাদের রিসার্চ ডিজাইন এন্ড ডেটা কালেকশনের উপরে ক্লাস নিব। আমি হচ্ছে মোহাম্মদ নাইম চৌধুরী, আপনাদের সাথে আছি। আমি হচ্ছে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এন্ড ডেটা সায়েন্সের উপরে। ওকে, তাহলে আমরা যদি হচ্ছে আমাদের, আমি একটু রিকেপ যদি করি যে শর্টলি, যে আমরা কি কি শিখছি লাস্ট ডেতে। আমরা লাস্ট ডেতে হচ্ছে রিসার্চ এন্ড ডেটা অ্যানালাইটিক্স দুইটার কোনটা কি মিন করে, একটার সাথে আরেকটার কি সম্পর্ক, আমরা এই জিনিসগুলো বের করার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি। এরপরে হচ্ছে বিভিন্ন টাইপের ডেটা, সেটা হইতে পারে কোয়ালিটেটিভ ডেটা, হইতে পারে কোয়ান্টিটেটিভ ডেটা, কোন ডেটাগুলো কি টাইপের মধ্যে পড়ে এই জিনিসটা আমরা জানার চেষ্টা করছি। দ্যাট মিনস আমরা ডেটাগুলোকে পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করছি, ডেটাটা কোন টাইপের মধ্যে যায়। এরপরে হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি একটা রিসার্চ যদি আমরা কন্ডাক্ট করি, রিসার্চের কি কি স্টেপ থাকতে পারে, এই পুরো প্রসেস গুলা স্টেপ বাই স্টেপ প্রসেস গুলার ইন্ট্রোডাকশন সহ আমরা মোটামুটি ব্যাখ্যায় জানার চেষ্টা করছি and জানছি। এরপরে হচ্ছে আমরা যদি ডেটা অ্যানালাইটিক্স শিখি,
ঠিক আছে। এই শিখার পরে আমার আসলে কোন জায়গাতে আমি রোল প্লে করতে পারি বা কোন জায়গাতে আমার স্কোপটা আছে জব করার জন্য, কারণ দিন শেষে তো আমরা যা শিখি সবগুলোই জব ফোকাস, তাই না? তো এই আমি জবটা কোথায় করতে পারি, এই জিনিসটা হচ্ছে আমার কাজ। মানে আমরা এটা জানার চেষ্টা করছি বুঝলি। তারপরে হচ্ছে আমরা একটা এক্সেল দিয়ে ডেটা এক্সপ্লোরেশনের কাজ দিছিলাম আপনাদেরকে। আমি আমি জানি না আপনারা কয়জন করছেন বা বুঝছেন কিনা। আমি স্লাইডটা যেহেতু আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, তো আশা করতেছি আপনারা কেউ না কেউ চেষ্টা করছেন। আর যদি চেষ্টা না করেও থাকেন, স্লাইডগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা একটু চেষ্টা করবেন যে ওই জিনিসটা মানে করার। কারণ যাই করানো হচ্ছে এই জিনিসগুলো অবভিয়াসলি আপনাদের সাথে রিলেটেড বলেই করানো হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা আজকে চলে যাব কি, আমরা আজকে রিসার্চের মধ্যে চলে যাব। মানে হচ্ছে রিসার্চ কি এটা তো জানছি, এখন আমরা জানবো যে রিসার্চের ডিজাইন সম্পর্কে কি। আচ্ছা। তো আমি শুরু করার আগে আপনাদেরকে যদি একটু বলি যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমরা হচ্ছে একটু 2-4 মিনিট প্রশ্ন নেই আপনাদের। যে কেউ যদি কোনো প্রশ্ন করতে চান করতে পারেন। আপনারা কি কেউ কোনো ধরনের প্রশ্ন করতে চান না? মেনলি আমি প্রশ্ন বলতেছি এই কারণেই, কারণ হচ্ছে আচ্ছা ভাই, দেখা। জি বলেন। না আমার কোয়েশ্চেনটা আসলে এগুলা টপিক রিলেটেড না, বাট এই কোর্সের মধ্যে যত জানি জব প্লেসমেন্টের কথা বলা হয়েছে, তো ওই প্রসিডিউরটা কিরকম হবে সেটা যদি একটু জানাইতেন। আচ্ছা, এখানে আমি যদি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে জব প্লেসমেন্টের বিষয়টা হচ্ছে এরকম। দেখা গেছে যখন একটা কোর্স কন্টিনিউ করা হয়ে থাকে, কোর্সের মধ্যে ধরেন আমি যদি আমি যতটুকু বেচ ওয়ানের দিকে যদি নোটিস করি, কারণ আমাদের বেচ টু এখনো শেষ হয় নাই, বেচ ওয়ান আমাদের প্রায় শেষের দিকে। তো বেচ ওয়ানে যেটা হয়েছিল, প্রায় প্রায় এনরোল করছিল 200 প্লাস আই গেস। আমি শিওর না, আই গেস এরকমই হবে কিছু একটা। তো তাদের মধ্যে দেখা গেছে যে শেষ পর্যন্ত 200 না, সরি 100 প্লাস হবে হয়তো। তো ধরেন তাদের মধ্যে শেষ পর্যন্ত কন্টিনিউ করছিল, কন্টিনিউ বলতে আমি বোঝাচ্ছি, আমি ধরেন প্রত্যেকটা লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকছে, দেন সে রেসপন্স করছে ভালো মতো। মানে এই জিনিসটা নোটিস করা হয় যে কে কিরকম রেসপন্স করতেছে, কারণ অবভিয়াসলি আপনি রেসপন্স না করলে আপনাকে আমরা চিনবো না। আপনাকে আর না চিনলে তো সেখানে হচ্ছে আপনাকে নিয়ে আমাদের চিন্তাটা থাকবে না। তো যারা রেসপন্স করছিল, তো তাদের মধ্যে থেকে আমরা দেখছিলাম যে কে কিরকম রেসপন্স করছে, কে কতটুকু শিখছে। আমরা দুইটা মানে এক্সাম নিছিলাম। তো এইভাবে নিয়ে শেষ পর্যন্ত মেবি 15 জন থেকে 20 জনের মতো হবে, যাদেরকে হচ্ছে আমরা জব প্লেসমেন্টের যে গ্রুপস আছে আমাদের, সেই গ্রুপে এড করে দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে বিভিন্ন কোম্পানির যারা আছেন তাদের সাথে হচ্ছে তাদেরকে অ্যাটাচ করে দেওয়া হয়। যে যদি ওই ধরনের কোম্পানিগুলোতে কোনো ধরনের ডেটা অ্যানালাইটিস্ট পদের জন্য হচ্ছে কোনো অফার চলে আসে, তাহলে সেইখানে যেন হচ্ছে আমাদের এইখানে যারা শিখতেছে তাদেরকে প্রায়োরিটাইজ করা হয়। এই জন্যই মূলত তাদের সাথে আমাদেরকে পরিচয় করে দেওয়া হয়। পাশাপাশি আমরা কিছু সেশনও রাখি, যে জবের মধ্যে গেলে আপনাকে ঠিক এই যে আমরা শিখতেছি এই শিখা জিনিসগুলো কিভাবে আপনারা মানে অ্যাডজাস্ট করবেন, এই বিষয়টার জন্য আমরা হচ্ছে জব হোল্ডার যারা আছে ওদের সাথে আপনাদের কোলাবোরেশন, মানে আমাদের কোলাবোরেশন করে আমরা হচ্ছে সেশনের ব্যবস্থা করি, যেখানে হচ্ছে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করে তাদের সাথে হচ্ছে কপ আপ করতে পারবেন। আর কেউ কোনো প্রশ্ন করতে চান? আচ্ছা। প্রশ্ন না করতে চাইলে আমরা হচ্ছে আমাদের পড়াশোনায় চলে আসি। আমাদের পড়াশোনাটা হচ্ছে আমরা আজকে জানবো যে রিসার্চ ডিজাইনটা কেন জরুরি। আমরা জানছি এতদিন যে হচ্ছে রিসার্চটা কি, এটা আমরা জানছি। এখন আমরা জানবো যে রিসার্চ ডিজাইনটা কেন জরুরি। রিসার্চ ডিজাইনটা এই কারণে জরুরি, ধরেন আপনি একটা রিসার্চ করতেছেন, আপনি একদম ভুল ভাল কিছু একটা করতেছেন। করতেই পারি, আমরা অনেকেই করি, যারা বিগিনার বিশেষ করে তারা এটা কাজ করার চান্স থাকে। ধরেন আপনি, আমরা নর্মালি যেটা করি যে ধরেন এটা হচ্ছে রিসার্চ করার জন্য ডেটা কালেক্ট করতেছি, তো ফেসবুকে পোস্ট দিয়ে দিছি সাপোজ। তো দেখা যাচ্ছে ফেসবুকে অনেকে রেসপন্স করতেছে, আবার করতেছি কি যে ধরেন আমি যাকে যাকে চিনি তাদেরকে জাস্ট জিজ্ঞাসা করতেছি যে আপনি একটু ডেটা ফর্মটা ফিল আপ করে দেন। গুগল ফর্মে তো আমরা ডেটা কালেক্ট করি। তো এরকম জাস্ট বলতেছি, তারাও আমাদেরকে ফিল আপ করে দিতেছে, দিয়ে ওই ডেটা পাইলাম আমি 500টা। ধরেন ধরেন সাপোজ, যদিও 500 ডেটা কালেক্ট করা টাফ। তো 500 ডেটা পাওয়ার পরে ওই ডেটা দিয়ে আমি একটা অ্যানালাইসিস করে দিয়ে দিলাম। বাট কথা হচ্ছে এটা কি আমি ঠিক কাজ করলাম? তোর হচ্ছে না, একদম না। কারণ এখানে আমি কাদের থেকে ডেটা নিছি, যাদের কাছে আমি রিচ করতে পারছি, শুধুমাত্র তাদের থেকে ডেটা নিছি। এমন অনেক মানুষই আছে না যাদেরকে আমি রিচ করতে পারতেছি না। তাহলে কি তাদের ডেটার কোনো দাম নাই? অবভিয়াসলি দাম আছে। তো এই কারণে হচ্ছে ডিজাইনটা জরুরি। আমি কাদেরকে ফোকাস করতেছি, কাদের কাছ থেকে ডেটা নিতে চাচ্ছি, এই জিনিসটা জরুরি। কারণ মানুষ হচ্ছে ভুল ডেটা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি কখনোই ভালো কিছু বের করে আনতে পারবেন না। আপনি তো কাজ কমপ্লিট করতে পারবেন, বাট যদি বলা হয় যে
মানে কাজটা কতটুকু ভালো, সেই ক্ষেত্রে বলবো যে কাজটা অনেক ডাউন গ্রেডের হয়ে যাবে। তো এই জন্য এখানে বলতে হচ্ছে যে হচ্ছে পুওর ডিজাইন ইকুয়ালস টু পুওর রেজাল্ট, খারাপ রেজাল্ট এনে দিবে। দেন হচ্ছে আমি যদি রিসার্চ ডিজাইনের মানে যদি বলি যে কতটুকু ভালো হয়েছে, এটাকে আমরা কিভাবে জাজ করতে পারি, আমরা তিন ভাবে জাজ করতে পারি। একটা হচ্ছে ভ্যালিডিটি চেক করি, ডেটাগুলো যেগুলো আমরা আমাদের কালেক্ট করা হয় এই ডেটাগুলো কতটুকু ভালো, এই জিনিসটা আমরা জাজ করা ট্রাই করি। এরপরে দেখি যে ডেটাটা কতটুকু রিলায়েবল, মানে ডেটাটা বিশ্বাসযোগ্য কিনা। ধরেন হচ্ছে একজন মানুষ সাপোজ বলতেছে যে হচ্ছে আমি জিজ্ঞাসা করতেছি মুভি দেখা নিয়ে, ধরেন সাপোজ আমি জিজ্ঞাসা করতেছি, তো আপনাদের মধ্যে কাউকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি মুভি দেখা পছন্দ করেন, উত্তরে আপনি বললেন যে না আমি মুভি দেখা পছন্দ করি না। তারপরে জিজ্ঞাসা করলাম যে তাহলে আপনি কতক্ষণ মুভি দেখেন, এখন আপনি রেসপন্স করলেন যে হচ্ছে আমি দিনে 16 ঘন্টা মুভি দেখি। আচ্ছা বলেন তো, যে মুভি দেখা পছন্দ করে না সে কি 16 ঘন্টা মুভি দেখবে কখনো? কি মনে হয় আপনাদের? ডেফিনেটলি নো। ডেফিনেটলি নো। দ্যাট মিনস এই ডেটাটা রিলায়েবল না। তার মানে এই টাইপের আমি ভুংভাং ডেটা যদি নিয়ে আসি, এটা কখনো আমার কাজের ডেটা দিতে পারে না, এটা কখনো আমার রেসপন্স মানে ভালো কোনো কিছু আমাকে রেজাল্ট দিতে পারবে না আমাকে। তার মানে আমার ডেটাটাকে রিলায়েবল হইতে হবে কিভাবে, যে যাদের কাছ থেকে আমি ডেটাটা নিতেছি তারা যেন ভালো মতো ডেটাটা দিতে পারে। এরকম আরো সিচুয়েশন আসে, দেখা যাচ্ছে যে ধরেন হেলথ রিলেটেড আপনি কাউকে জিজ্ঞাসা করতে গেছেন, আপনি জিজ্ঞাসা করলেন যে হচ্ছে আপনার কোনো সন্তান আছে, সে উত্তর দিল যে না। আবার তাকে জিজ্ঞাসা করলেন যে সন্তানকে আপনি কি খাওয়ান, সে বলল যে হচ্ছে আমি বাইরের চিপস খাওয়াই বা চকলেট খাওয়াই। সন্তানই নাই, চিপস কোথায় খাওয়াবে বা চকলেট কোথায় খাওয়াবে? তো এরকম কিছু মানে ভুল উত্তর আসে আমাদের কাছ থেকে, এই টাইপের ডেটাগুলোকে বলা হয় থেকে নট রিলায়েবল। তো এই নট রিলায়েবল ডেটা নিয়ে আমরা কখনো অ্যানালাইসিস করতে পারি না, আমাদেরকে ওই জিনিসটা জাজ করতে হয়। এরপরে আসে একিউরেসি। একিউরেসি বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনি যাই কাজ করতেছেন, কাজ করার পরে তো একটা রেজাল্ট আসে, তো এই রেজাল্টটা কতটুকু সত্য বা কতটুকু ভুল এইটা জাজ করতে হয়। যেমন ধরেন সাপোজ আপনি ক্রিকেট খেলায় ওই যে আমরা বাজি ধরা দেখছি না, যে বিভিন্ন জায়গায় যে জুয়া যেটা বলা হয়, জুয়া যেটাকে বলা হয় থেকে মানে কি বলে এটাকে, হ্যাঁ ওটাই, যে হচ্ছে ধরেন একটা খেলায় একজন বলতেছে যে এই বলে একটা 6 হইতে পারে বা লাস্ট এই ওভারটাতে 10 রান হইতে পারে বা 20 রান হইতে পারে, সাপোজ এরকম অনেকে বাজি ধরতেছে এই জায়গাগুলোতে। তো এই জায়গাটাতে যেটা হয়ে থাকে যে ধরেন আপনি ডেটা দিয়ে জাজ করলেন যে হ্যাঁ 20 রান হইতে পারে, বাট দেখা গেল যে 10 রান হয়েছে মাত্র। তার মানে কি আপনার একিউরেসি খুবই বাজে। যদি 20-এর আশেপাশে রান হইতো তাহলে না বলতে যেত যে হ্যাঁ আপনার একিউরেসি ভালো। তার মানে এই টাইপের যখন আমরা প্রেডিকশন করি, প্রেডিকশনের ক্ষেত্রে আমাদের একিউরেসিটা জাজ করতে পারতে হয় যে আমি আসলে কতটুকু একিউরেটলি জাজ করতে পারতেছি। যদি আমি জাজ করতে না পারি তার মানে আমার ওই ডেটার মধ্যে ঝামেলা আছে। হ্যাঁ, একবার দুইবার ভুল হইতে পারে, লাইক আমি যদি বলি যে সাপোজ একটা ভালো ব্যাটসম্যান নিয়ে যদি কথা বলি, অস্ট্রেলিয়ান স্মিথকে নিয়ে যদি কথা বলি আমি, ধরেন ও হচ্ছে মোটামুটি ভালো ব্যাটার, ঠিক আছে, টেস্টের জন্য তো পারফেক্ট ব্যাটার। তো সেই ক্ষেত্রে ধরেন সে ব্যাট করতেছে। আচ্ছা একটু মিউট করে রাখেন প্লিজ, সবাই একটু মিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা আমি মেবি মিউট করতে পারতেছি না, বুঝতেছি না, আচ্ছা মিউট হয়ে গেছে। ওকে। তো ধরেন হচ্ছে আমরা স্মিথকে নিয়ে কথা বলতেছি, তো স্মিথ হচ্ছে ভালো ব্যাটার এটা আমরা জানি। তো তাকে নিয়ে আমি প্রেডিকশন দিলাম, ধরেন আমি বললাম যে সে টেস্ট ম্যাচ খেললে মোটামুটি 50 আপ করবে। সাপোজ এটা আমি একটা তাকে নিয়ে আমার ডেটা বলতেছি, সাপোজ আমি জানি না মানে ডেটা কি বলতে পারে, আমি জাস্ট আমার এজাম্পশন থেকে বললাম ধরেন সে 50+ রান করবে। বাট দেখা গেল যে সে ডাক খাইছে, 0 রানে আউট হয়ে গেছে। এখন কথা হচ্ছে তার মানে কি আমার ডেটাটা ভুল? অবভিয়াসলি সাথে সাথে ডেটা ভুল প্রমাণিত হয় না। আমি দেখবো যে আগামী 5টা ম্যাচে সে আসলে কি বেশিরভাগ ডাক খাইছে নাকি বেশিরভাগই কম রান করছে, নাকি 50 রান প্লাস করছে কয়েকটা ম্যাচ। যদি 50+ রান করে তার মানে বলবো আমি যে ডেটাটা কনসিস্টেন্ট, আসলে আমি প্রেডিকশনটা আমার খারাপ না। এক দুইটা ম্যাচ তো লাখের জন্য খারাপ হইতেই পারে, এইটার জন্য তো আর আমি বলতে পারি না যে আমার প্রেডিকশনটা ভুল, কারণ সবসময় প্রেডিকশন মিলবে এরকমটা না। এন্ড মাথায় রাখবেন ডেটা অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্স কখনো 100% একিউরেট হইতে পারে না, কখনোই না। 100% কখনো একিউরেট হবে না। যেটা একিউরেট হয় সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে হয়। স্ট্যাটিস্টিক্স কখনো 100% নিয়ে কাজ করে না, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স মানে এখানে একটা চান্স থাকবে না হওয়ার, জিনিসটা ভুল হওয়ার, এটা একটা চান্স থাকবেই। এই জন্য স্ট্যাটিস্টিশিয়ানটা বাঁচে যায়, দেখা যায় যে ধরেন হচ্ছে বলতেছে যে কালকে বৃষ্টি হইতে পারে, আবহাওয়া অধিদপ্তর বলতেছে, বাট সবসময় কিন্তু বৃষ্টি হয় না, বিশেষ করে বাংলাদেশের আবহাওয়াটা বেশিরভাগ টাইমে আমরা ভুলই পাই। তো এই টাইমে কি বলা যায়, মানে কথা হচ্ছে
এই টাইমে যেটা আমরা বলতে পারি যে একটা চান্স থাকে আসলে ভুল হওয়ার, এই জন্য স্ট্যাটিস্টিশিয়ানটা বাঁচে যায় আর কি এই বিষয়টা। তো যেটা এখানে আমরা সামারাইজ করতে পারি সেটা হচ্ছে কোয়ালিটি ডেটা স্টার্টস উইথ গুড ডিজাইন। মাথায় রাখবেন যে এটা গুড ডিজাইন করার কারণে আপনি গুড ডেটা নিয়ে আসতে পারবেন। যদি আপনার ডিজাইনই ভুল হয়, আপনি কখনো ভালো ডেটা নিয়ে আসতে পারবেন। তো আমরা যদি বোঝার ট্রাই করি যে রিসার্চ ডিজাইন, তো রিসার্চ ডিজাইনে হচ্ছে একটা স্টাডির ব্লু প্রিন্ট বলা হয়ে থাকে। লাইক এইটাই হচ্ছে মেইন প্ল্যান, আপনি কিভাবে সামনে আগাবেন না আগাবেন সবকিছু এটার উপরে ডিপেন্ড করতেছে। তাহলে আমরা এখানে কি কি থাকে আমি যদি মেনশন করি, সেটা হচ্ছে হোয়াট ডেটা উইল বি কালেক্টেড, কোন ডেটাটা আমি কালেক্ট করব, কাদের ডেটা আমি, কাদের, ফ্রম হুম, কাদের থেকে ডেটাটা মেইনলি কালেক্ট করতে চাই আমি, এন্ড হাউ, কিভাবে আমি ডেটাটা কালেক্ট করবো, এন্ড হোয়াই, কেন আমি ডেটাটা কালেক্ট করব। এই সবগুলো প্রশ্নের উত্তর মিলেই হচ্ছে একটা রিসার্চ ডিজাইন। ঠিক আছে, এরপর এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে যেটা পাবো আমি সেটা হচ্ছে রিসার্চ ডিজাইন ইজ দ্য প্ল্যান বিফোর ডেটা কালেকশন। যেটা বললাম আমি, এটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট। লাইক ধরেন হচ্ছে আমি কোনো একটা জিনিস কন্ডাক্ট করব, করার আগে আমি যে একটা প্ল্যান করে নেই, এই প্ল্যানটাই হচ্ছে মূলত রিসার্চ ডিজাইন। তো আমি রিসার্চ ডিজাইনের যদি হচ্ছে মেইন টাইপস গুলো নিয়ে একটু তুলে ধরি, সেটা হচ্ছে এরকম যে ডেসক্রিপটিভ, অ্যানালিটিক্যাল, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল, বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, এই টাইপের বিভিন্ন টাইপের রিসার্চ আছে। এই রিসার্চ গুলো নিয়ে আমরা এখন আজকে কথা বলবো। তো হচ্ছে আমাদের বেশিরভাগ রিসার্চ গুলো কি হয়, কম্বাইন্ড মাল্টিপল টাইপস। লাইক একটা শুধু কাজ না, আমরা কয়েকটা কাজ নিয়ে সামনে আগাই। তো ডেসক্রিপটিভ রিসার্চ কোনগুলো আসো, ডেসক্রিপটিভ রিসার্চ হচ্ছে ধরেন যেখানে আমাকে ডেসক্রাইব করতে পারি ডেটাটাকে। লাইক ধরেন হচ্ছে আমি আপনাদের জাস্ট এখানে আপনারা কতজন উপস্থিত, সাপোজ, হ্যাঁ আপনারা আমি সহ 26 জন, হ্যাঁ আমি সহ 26 জন উপস্থিত সাপোজ, সরি 27 জন এখন। উম, আচ্ছা, কোর্স হচ্ছে আমাদের এই বুট ক্যাম্পটা হচ্ছে 5 দিনের। আর কোর্স যদি বলি, কোর্স মেবি 5 মাস না হলে 6 মাস হবে এরকম। ওটা হচ্ছে আপনারা কোর্স শিডিউলে দেখতে পাবেন। আচ্ছা, তো ধরেন হচ্ছে আমি এই 27 28 জনের কাছে, আমি 28 জন আমাদের এখানে উপস্থিত আমি সহ, তো 28 জনের কাছে ধরেন একটা প্রশ্ন, কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করছি সাপোজ। আমাদের আসলে 10 মিনিটের মধ্যে মিটিং এন্ড হয়ে যাবে। দেন হচ্ছে আমাদেরকে আবার আমি লিঙ্ক দিব আপনাদেরকে, আপনারা কাইন্ডলি একটু জয়েন করবেন। ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি হচ্ছে যদি বলি আপনাদেরকে যে এই এই 28 জনের মধ্যে আমি একটা প্রশ্ন করতেছি সাপোজ, একটা না অনেকগুলো প্রশ্ন করতেছি। প্রশ্ন করার পরে ধরেন আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের জেন্ডার কি বলেন, আপনাদের এজ বলেন, আপনারা কি উদ্দেশ্যে এখানে আসেন, মানে কি টার্গেট কি ফলো করে এখানে আছে বুট ক্যাম্পে যুক্ত হয়েছেন, এরকম আমি বিভিন্ন রকম প্রশ্ন করলাম। প্রশ্ন করার পরে আমি যদি এখন বের করি যে এখানে মেল কতজন ফিমেল কতজন, এটা আমি বের করলাম। আমি এজের একটা হচ্ছে মোটামুটি এভারেজ বের করার চেষ্টা করলাম। এই যে কাজগুলো করলাম এগুলা হচ্ছে মূলত ডেসক্রিপটিভ রিসার্চ। ওকে, মানে হচ্ছে আমি ডেটাটাকে ডেসক্রাইব করতেছি, আমার ডেটা যেটা কালেক্ট করতেছি। তো ধরেন হচ্ছে এই যে লিটারেসি রেট বের করতেছি একটা ডিস্ট্রিক্ট থেকে আমি, তার মানে ডিস্ট্রিক্টের কতজন শিক্ষিত না শিক্ষিত এটা একটা আমি রেট বের করতেছি। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস বের করতেছি গ্রাজুয়েটস থেকে, যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে তাদের সবাই কি চাকরি পায় না কি হয়, এই টাইপের জিনিসগুলো যদি আমি বের করি আসলে। তো এটা আসলে কি মিন করে, তাহলে এটা ডিসক্রাইব করে হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং, ডেটাটা আসলে কি মিন করতেছে, যে ডেটার মধ্যে কি ঘটতেছে এটাই শুধু বলতে পারবে সে। এটা হচ্ছে ডেসক্রিপটিভ। অ্যানালাইটিক্যাল যেটা করা হয় থাকে, অ্যানালাইটিক্যালে এক অ্যানালাইটিক্যাল রিসার্চ কোনটা, অ্যানালাইটিক্যাল রিসার্চ মূলত যেখানে হচ্ছে যে দেখবেন আপনারা কি বলে অ্যানালাইটিক্যাল কাজ করতে হয়, মানে হচ্ছে একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের কি সম্পর্ক, কতটুকু সম্পর্ক, একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলে কিরকম ইফেক্ট ফেলতেছে, কতটুকু ডিপেন্ডেন্ট, এই টাইপের কাজ যখন আমরা করে থাকি তখন সেটা হচ্ছে আহ অ্যানালাইটিক্যাল। লাইক ধরেন হচ্ছে আমি বের করার চেষ্টা করতেছি, একটু আগে আমি কি দেখছি দেখেন, লাস্ট পয়েন্টটা যদি একটু দেখেন, আমি হচ্ছে ডেসক্রিপটিভে খোঁজা ট্রাই করছি হোয়াট ইজ হ্যাপেনিং, আর অ্যানালাইটিক্যালে দেখতেছি হোয়াই ইট ইজ হ্যাপেনিং। একটু কাইন্ডলি এখানে কোনো মার্কিং করিয়েন না। দেখেন, আমি অ্যানালাইটিক্যালে দেখতেছি হোয়াই ইট ইজ হ্যাপেনিং, এটা হচ্ছে আমার অ্যানালাইটিক্যাল। তার মানে দুইটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে কি, আমি জাস্ট ডেটার মধ্যে কি আছে এটা যদি বের করি সেটা ডেসক্রিপটিভ, ডেটাটার মধ্যে কেন কোন জিনিসটা ঘটছে এই জিনিসটা যখন আমি বের করার ট্রাই করি তখন সেটা অ্যানালাইটিক্যাল। এরপরে কি হচ্ছে আমাদের, এরপরে আছে হচ্ছে এক্সপেরিমেন্টাল। ধরেন আমি কোনো এক্সপেরিমেন্ট করতেছি, ধরেন আমি বলতেছি যে আহ প্যারাসিটামল খাইলে জ্বর কমে যায়, এই টাইপের আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি। এই যে আমি এক্সপেরিমেন্টটা করতেছি ওইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ।
ধরেন আসলে প্যারাসিটামল খাইলে জ্বর কমতেছে কিনা, আবার না খাইলেই কি জ্বর যাবে না, এরকম যখন আমি টেস্টের সাপেক্ষে কাজ করি, তখন সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। মূলত এই জাতীয় কাজগুলা সায়েন্টিফিক কাজে বেশি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন সায়েন্সের যে টেস্ট গুলা হয়ে থাকে, এই টেস্ট গুলাতে এই কাজটা করা হয়ে থাকে। ওকে। তো এরপরে যদি আমি যাই, সেটা হচ্ছে বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে যদি আমি একটু পার্থক্য দেখাই আপনাদেরকে। বেসিক রিসার্চ হচ্ছে থিওরি ওরিয়েন্টেড, ধরেন হচ্ছে আমি কোনো থিওরি নিয়ে কাজ করতেছি, এই টাইপের কাজগুলো, মানে আমি একটা নলেজ তৈরি করব। ঠিক আছে, এটা হচ্ছে যারা একাডেমিয়াতে থাকে তারা মূলত এই রিলেটেড কাজ করে। আর অ্যাপ্লাইড কোনগুলা, যেগুলাতে ধরেন হচ্ছে আপনি একটা প্রবলেম আইডেন্টিফাই করছেন, ধরেন আপনি চাচ্ছেন যে কি বলে, করোনার সময় যদি চিন্তা করি, যে করোনার সময়ে আপনি চাচ্ছেন যে কোন এরিয়াগুলোতে করোনা এফেক্টেড এর পরিমাণটা বেশি, এইরকম একটা আপনি প্রবলেম চিন্তা করলেন। তারপরে ওইটা নিয়ে যদি আপনি কাজ করেন, মানে অ্যাপ্লিকেশন বেসড কোনো কাজ, তারপর ওটার আপনি একটা সলিউশন বের করলেন, মানে আপনি প্রশ্নের উত্তর বের করতেছেন, এই টাইপের কাজগুলোকে বলা হয় থেকে অ্যাপ্লাইড রিসার্চ। এগুলা মূলত কারা কন্ডাক্ট করে? এগুলা মূলত যারা ইন্ডাস্ট্রি ফোকাসড বা যারা এনজিও ফোকাসড, এই জাতীয় যারা, তারা হচ্ছে এই রিলেটেড কাজগুলো করে থাকে। যদি আমি বলি, ধরেন একটা বিজনেসে চিন্তা করেন, একটা বিজনেসে আপনার প্রোডাক্ট সেল হচ্ছে না, আপনি তারপর কি ডেটা কালেক্ট করা লাগবে, কিছু ডেটা কালেক্ট করে আপনাকে আইডেন্টিফাই করা লাগবে কেন সেল হচ্ছে না। এই যে কাজটা করবেন, এটা অ্যাপ্লাইড, এটা থিওরিটিক্যাল না। থিওরিটিক্যাল কাজগুলো মূলত একাডেমিক ফোকাস যারা থাকে তারা মূলত করে থাকে। ঠিক আছে, এখানে এক্সাম্পল আমি দিয়ে রাখছি দুইটা। একটা হচ্ছে ধরেন স্টাডি করতেছে, স্টাডিং লার্নিং থিওরিজ, থিওরি কেউ শিখতেছে, এটাকে বলা হয় থাকে বেসিক রিসার্চ। অ্যাপ্লাইড কোনটা, যেটা হচ্ছে একটা স্টুডেন্ট একটা থিওরি শিখছে, ওই থিওরি অ্যাপ্লাই করতেছে মেইনলি, সেটাকে বলা হয় থাকে ইমপ্রুভিং স্টুডেন্ট পারফরমেন্স। ওকে, আমরা হচ্ছে যাচ্ছি। কেউ মেবি হ্যান্ড রেজ করছিলেন, কোনো প্রশ্ন করছেন? আচ্ছা দেখি। আচ্ছা, আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার লিঙ্কডইন প্রোফাইল। আহ হাইপোথিসিস টেস্টিং কি অনলি এক্সপেরিমেন্টাল রিসার্চ ইউজ হয়? না, শুধু এখানে না, আমরা অ্যানালিটিক্যালও হাইপোথিসিস টেস্টিং এর কাজ করে থাকি। ঠিক আছে। কেউ হ্যান্ড রেজ করে রাখছিলেন মেবি। কেউ কিছু বলতে চান? বলতে চাইলে বলতে পারেন, নাহলে আমরা আরেকটু সামনে যাবো আসলে। আচ্ছা, কিছু যদি বলার না থাকে আমরা আরেকটু সামনে যাই, যেহেতু আমাদের হাতে টাইমটা শর্ট আসলে। আমি আবারও বলতেছি আপনাদেরকে, আমি এখনই আবার লিংক দিয়ে দিব, আপনারা একটু কাইন্ডলি জয়েন করবেন আবার। ঠিক আছে। ওকে। তো হচ্ছে কমন স্টাডি ডিজাইনের মধ্যে যদি দেখি আমরা, যে স্টাডি ডিজাইনের মধ্যে কি কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 রকম ডিজাইনের সাথে আমরা পরিচিত হব। এটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। লাইক হচ্ছে একটা, মানে ইনস্ট্যান্ট মোমেন্টে, ধরেন আমি চাচ্ছি এই টাইমটাতে আপনাদেরকে আমি কিছু ডেটা কালেক্ট করবো আপনাদের থেকে গিয়ে, ঠিক এই মুহূর্তে একবার। তো এটাকে বলা হয় থেকে ক্রস সেকশনাল। আর যদি এরকম হয় যে ধরেন আমি লঙ্গিটিউডিনাল স্টাডি কোনটা, আমি ধরেন হচ্ছে সময়, ধরেন এই যে এখন একবার ডেটা কালেক্ট করব, ক্লাস শেষে একবার ডেটা কালেক্ট করব, আবার ধরেন হচ্ছে কালকে একবার ডেটা কালেক্ট করব, আবার কালকে ক্লাস শুরুতে একবার, শেষে একবার, এইভাবে ধরেন ডেটা কালেক্ট করতে আছি কন্টিনিউয়াসলি। এই টাইপের টাইম গুলাকে বলা হয়ে থাকে লঙ্গিটিউডিনাল স্টাডি। লাইক আমি নির্দিষ্ট টাইম গ্যাপ দিয়ে আমি হচ্ছে পরপর ডেটা কালেক্ট করতে থাকবো, এন্ড অবভিয়াসলি একটা ডেটা না, অনেকগুলা ডেটা কালেক্ট করবো। এই টাইপের সিচুয়েশনটাকে বলা থাকে লঙ্গিটিউডিনাল। আর কেস স্টাডি কি, আমি কোনো কেসকে যদি অবজার্ভ করতে চাই, সেই ক্ষেত্রে যে আমরা স্টাডিটা কন্ডাক্ট করে থাকি, সেটা হচ্ছে কেস স্টাডি। আর সার্ভে বেস স্টাডি, মানে ধরুন হচ্ছে আমি একটা সার্ভে রান করতেছি, ওই সার্ভের উপরে যদি আমি কোনো ইনসাইটস বের করতে চাই ওই সার্ভে থেকে, ওইটা হচ্ছে সার্ভে বেস স্টাডি। জাস্ট এগুলা হচ্ছে কিছু জিনিস, এগুলা আপনারা চাইলে আপনারা নিজেরাও জানতে পারবেন এমনিতেই। তো এইখানে হচ্ছে মূলত আমার অবজেক্টটা কি, অবজেক্টিভটা কি, তার উপর ফোকাস করে আমাকে রিসার্চ ডিজাইন ফাইনাল করতে হবে। ওকে। তো আমরা এবার যাব হচ্ছে স্যাম্পলিং এ। আচ্ছা, স্যাম্পলিং এ যাওয়ার আগে, আমি স্যাম্পলিং শুরু করব একটু পরেই তাহলে, আর 3 মিনিট সময় আছে, আমি আর স্যাম্পলিংটা এখনই শুরু করব না, আমি নেক্সট লিঙ্কটা দিয়ে আপনারা শুরু করিয়েন। আপনারা কি বলছেন? হাইপোথিসিস টেস্টিং এ টি এফ জেড টেস্ট যেগুলো আছে, এগুলো কি রিসার্চে কাজে লাগে? হ্যাঁ, এখানকার প্রত্যেকটা টেস্টই, টি টেস্ট, এফ টেস্ট, জেড টেস্ট, এনোভা, কাই স্কোয়ার টেস্ট, এই জাতীয় যা আছে, ইভেন হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট, প্যারামেট্রিক টেস্ট, সবকিছুই হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এর এইসব জিনিস রিসার্চে কাজে লাগে। শুধুমাত্র রিসার্চে না, আমাদের যদি বিজনেস ডেটা অ্যানালাইসিসের কথা বলি আমি, সেই ক্ষেত্রেও আমাদের এই ধরনের কাজ করতে হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন যেই সিচুয়েশনটা ফেস করবেন, সেই সিচুয়েশনের জন্য স্পেসিফিক টেস্ট আছে, আপনাকে সেই সময় সেই টেস্টটাই করতে পারতে হবে। এখন আপনারা অনেকেই বলে থাকেন যে এখন তো চ্যাট জিপিটি আছে বা হচ্ছে অনেক রকম এআই আছে, চ্যাটবট গুলো আছে, তো এইগুলাতে
থাকলে আর আমাদের কি দরকার? বিষয়টা হচ্ছে কি, চ্যাটবট বলেন বা যে কোনো কিছুই বলেন, এগুলা না আসলে পুরোপুরি কখনো ডিসিশন দিতে পারে না। যেটা পারে, ওরা ধরেন একটা ডিসিশন দিল আপনাকে, ওই ডিসিশনটাকে ক্রস চেক করার লাগে বা জাস্টিফিকেশন দেওয়ার লাগে যে হ্যাঁ, সে যে ডিসিশনটা দিল এটা ঠিক। বাট চ্যাট জিপিটি কে সিচুয়েশনটা বুঝতে পারার লাগে। আপনাদেরকে যদি আমি সহজ বাংলায় একটা টেস্ট করতে বলি, আপনারা যদি ভাবেন যে চ্যাট জিপিটি অনেক ভালো, অনেক ভালো, আসলেই দে ভালো, আমি বলতেছি না খারাপ। দেখবেন যে হচ্ছে একই টাইপের দুই তিনটা প্রোডাক্টের ছবি দেখাবেন চ্যাট জিপিটি কে, ছবি দেখায় বলবেন যে হচ্ছে এটা আসলে কি জিনিস, দেখবেন চ্যাট জিপিটি এক এক সময় এক এক উত্তর দিতেছে। তার মানে হচ্ছে সে আইডেন্টিফাই করতে পারতেছে না ঠিক। এরকম ভুল অনেক কিছু সে দিয়ে থাকে আসলে। তো এই ভুলগুলাকে বুঝতে পারার লাগবে, and এই বুঝতে পারার জন্যই হচ্ছে মেইনলি আপনাদের বিষয়গুলো জানার লাগবে। না জানলে কখনোই আপনারা এই ভুলটা ধরতে পারবেন না, and সব আপনাদের লাইফে কাজে লাগাইতে পারবেন না। আচ্ছা, একজন ভাই বলছেন যে কোর্স কারিকুলামটা দিয়েন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদেরকে শাকিল ভাই মেবি দিয়ে দিবে গ্রুপে। আমি ওনার সাথে কথা বলবো, উনি হচ্ছে আশা করি আপনাদেরকে দিয়ে দিবে। ডেটা অ্যানালাইসিসে কি বেসিক স্ট্যাটিস্টিক্স শেখানো হয়? হ্যাঁ, আমাদের থিওরিটিক্যাল যত কিছু দরকার পড়বে আমাদের অ্যানালাইসিসে, আমাদের সেই স্ট্যাটিস্টিক্সটা শেখানো হয়। এমন না যে হচ্ছে একদম স্ট্যাটিস্টিক্স কে ফোকাস করি আমরা শেখাচ্ছি, তবে আমাদের অ্যানালাইসিসে যতটুকু স্ট্যাটিস্টিক্স দরকার এই স্ট্যাটিস্টিক্সটা আমরা ইন ডিটেইল শিখাই। স্ট্যাটিস্টিক্স এর উপরেই আমাদের অনেকগুলো ক্লাস থাকে। কারণ হচ্ছে এই জিনিসগুলোকে না বুঝলে আমরা সামনের প্র্যাকটিক্যাল যে থাকে এই প্র্যাকটিক্যাল গুলাকে আমরা মানে কন্ডাক্ট করতে পারি না, ঠিক আছে? ওকে, আমি হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো স্যাম্পলিং ডিজাইন সম্পর্কে মেইনলি আপনাদের সাথে কথা বলবো। যদি আমি আপনাদের সাথে স্যাম্পলিং বোঝানোর ট্রাই করি যে স্যাম্পলিংটা কি, ধরেন হচ্ছে আহ, এক হাঁড়িতে, একটা হাঁড়ি, পাতিলে আর কি, ধরেন ভাত রান্না করতেছেন। তো এখন ভাত রান্না করার সময় উম পাতিলে তো অনেকগুলাই হচ্ছে চাল থাকে, এরা মানে ভাত রান্না হচ্ছে। তো এখন ধরেন আপনি জানতে চাচ্ছেন যে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই সিদ্ধ হওয়ার বিষয়টা যদি কনফার্ম করতে চান, তো আপনারা কি প্রত্যেকটা চাল একটা একটা করে টিপে টিপে দেখবেন যে সিদ্ধটা হয়েছে কিনা? অবভিয়াসলি না। আমরা কি করি? আমরা করি যে পাতিলে ভাতগুলো একটু নাড়ে দিয়ে একটা চামচে করে কিছু মানে ভাত নিয়ে উপরে উঠাই, উঠে টিপে দেখি যে সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখি যে সিদ্ধ হয়েছে তাহলে আমরা ধরে নিই সবগুলা ভাতই সিদ্ধ হয়েছে। এই যে কাজটা করি, এই কাজটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্যাম্পলিং। এখানে পাতিলের সবগুলা ভাত হচ্ছে পপুলেশন, সবগুলা ভাতের মধ্যে থেকে চামচে করে যে দুই চারটা ভাত তুলে আনতেছি, এটা হচ্ছে স্যাম্পলিং। দ্যাট মিনস আমি কিছু চালের সাপেক্ষে পুরা মানে পাতিলের ভাত সম্পর্কে আমি ডিসিশন দিতে পারতেছি যে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। এই কাজটাই হচ্ছে আমার স্যাম্পলিং, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এখানে দেখেন, যেটা আমি এখানে এই যে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে সার্ভেইং 300 পিপলস ইনস্টিড অফ 30,000। 30,000 মানুষকে আমি যদি একটা একটা করে প্রশ্ন করতে চাই, এটা তো অনেক কঠিন। তো এই জায়গায় না কাজ করে আমি যেটা করতে পারি যে 30,000 থেকে মাত্র 300 জন থেকে ডেটা কালেক্ট করে আমি একটা ডিসিশন দিয়ে দিব, যে এই ডিসিশনটা অবভিয়াসলি 30,000 মানুষের উপরে। ওকে, তো হচ্ছে এরপরে যদি বলি আমি যে ইম্পর্টেন্স অফ স্যাম্পলিং কি, মানে ধরেন হচ্ছে স্যাম্পলিং এর ইম্পর্টেন্সটা কি সেটা যদি বোঝা ট্রাই করি, যে ধরেন পপুলেশনটা হচ্ছে অনেক বড় ধরেন। তো এই টাইমে যদি এখন বলি যে ধরেন পুরা ধরেন বাংলাদেশকে নিয়ে যদি বলি, বাংলাদেশের সেন্সাস হয় 10 বছর পর পর। এখন ধরেন হচ্ছে কি, আমি কি তাহলে 10 বছর পর পরই না করে আমি কি প্রত্যেক দিন, আমার যদি ধরেন আমি প্রত্যেক দিন না, ধরেন প্রতি বছর যদি আমার আপডেট তো দরকার, তো এই আপডেটটা আমি কিভাবে পাবো? আমি কি প্রতি বছর সেন্সাস করব? একটা সেন্সাস করতে কিন্তু অনেক খরচ হয়, অনেক টাইম লাগে, এন্ড এটা অবভিয়াসলি ইজি না। তো এই কাজটা না করে এই জন্য তখন করা হয় কি, স্যাম্পলিং এর কাজ করা। স্যাম্পলিং এর মাধ্যমে পুরো বাংলাদেশ সম্পর্কেই দেখা যাচ্ছে একটা ধারণা পাওয়া যায়, যেটা মোটামুটি একিউরেসি যদি বলি আমি যে 90+ একিউরেসি থাকে। তো এই জিনিসটাই, হ্যাঁ, স্যাম্পলিং মিন্স নমুনা, জি। তো হচ্ছে এই কাজটা মূলত আমরা এখানে করে থাকি। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে হচ্ছে কি পয়েন্ট, মানে এখানে যেটা আমরা বলে থাকি যে যত ভালো স্যাম্পলিং করতে পারবেন তত ভালো আপনারা হচ্ছে একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন, এখানে বায়াসনেস তত কম থাকবে। আচ্ছা, আমি একটা বিষয় মেনশন করি, সেটা হচ্ছে মেবি আপনাদের এখানে হচ্ছে ইংলিশ টার্ম গুলো ধরতে ডিফিকাল্ট হয় কিনা। বাট আমার মতে হচ্ছে ইংলিশ দিয়ে শেখাটাই দরকার, কারণ দেখা যায় জব লাইফ থেকে শুরু করে যাবতীয় লাইফেই মানে এগুলা ইংলিশ টার্ম গুলোই বেশি ব্যবহার করা হয়ে থাকে। সো আই গেস ইংলিশ টার্ম গুলোর সাথেই পরিচিত হয়ে থাকবেন, ঠিক আছে? ওকে, এরপরে যদি আমি বলি যে কমন স্যাম্পলিং টেকনিক্স গুলা কি কি, আমরা চারটা টেকনিকের সাথে পরিচিত করাই যদি, সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্রাটিফাইড স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, একটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। কোনটা কি আমি যদি বলি, ধরেন সাপোজ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে একদম র্যান্ডমলি আমি যদি চুজ করি, একদম পুরোপুরি র্যান্ডম,
লাইক ধরেন হচ্ছে আমি চোখ বন্ধ করে ধরেন হচ্ছে একটা উম, জায়গায় আমি ধরেন হচ্ছে ওই যে ধরেন পাতিলে ভাত রান্না করতেছি, ওই পাতিলে ভাত থেকে আমি যখন চামচ দিয়ে ভাতটা তুলতেছি, আমি কি প্রিফার করি যে এই জায়গা থেকে তুলবো? আমি তো র্যান্ডমলি তুলি না, চামচটা দিয়ে দেই যেই জায়গা থেকে উঠে, সেই জায়গা থেকে উঠে নিয়ে আমি কাজটা করি। তার মানে এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর এক্সাম্পল। দ্যাট মিনস আমি পুরোপুরি র্যান্ডমলি, মানে কাকে নিব এটা আমিও জানি না, যাকে সিলেক্ট করতেছি সেও জানে না, এরকম সিচুয়েশন যদি হয় সেটাকে বলা হয় থাকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। স্ট্রাটিফাইড স্যাম্পলিং হচ্ছে এরকম যে ধরেন এই যে এখানে এখানে যদি বলি আমি, এখানে হচ্ছে আমাদের মেলও আছেন ফিমেলও আছেন, মানে ছেলেও আছেন মেয়েও আছেন। তো এইখানে আমি যদি ছেলে থেকে আলাদা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করি, মেয়ে থেকে আলাদা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করি, দ্যাট মিনস দুইটা স্ট্রেটায় আমি বিভক্ত করতেছি, একটা হচ্ছে ছেলেদের স্ট্রেটা, একটা হচ্ছে মেয়েদের স্ট্রেটা। এই কাজটাকে বলা হয় থাকে স্ট্রাটিফাইড স্যাম্পলিং। ঠিক আছে, আমি দুইটা স্ট্রেট আমি ডিভাইড করতেছি। প্লিজ কাইন্ডলি একটু হচ্ছে এইখানে কোনো, সরি, আপনারা স্ক্রিনের উপরে লিখতেছেন, কাইন্ডলি প্লিজ এই লেখাটা অফ করেন। ওকে। তো হচ্ছে এরপরে যদি বলি আমি সিস্টেমেটিক স্যাম্পলিং, ধরেন আপনারা একটা জায়গায় সার্ভে করতে গেছেন, তো সার্ভে করতে যায় এখন তো সবাইকে তার প্রশ্ন করবেন না, আপনারা স্যাম্পলিং এর কাজ করবেন। তো কিভাবে করবেন? আপনাদের কাছে কোনো লিস্ট নাই, আপনারা যেটা করতে পারেন, ধরেন আপনি হচ্ছে এইখানে এই বাসা থেকে একটু ডেটা কালেক্ট করবেন, এই বাসা থেকে 5টা বাসা পরে আবার ডেটা কালেক্ট করবেন, আবার 5টা বাসা পরে ডেটা কালেক্ট করবেন, আবার 5টা বাসা পরে ডেটা কালেক্ট করবেন। এই যে দেখেন নির্দিষ্ট একটা গেপ পর পর আপনি যাচ্ছেন, আপনি জানেন না সামনে কে আছে, আপনি ওই জায়গা সম্পর্কে মানে অবগত না, কিন্তু আপনি জানেন যে ঠিক এই বাড়িটা থেকে 5টা বাড়ি পরে আমি ডেটা কালেক্ট করবো, মানে এরকম একটা নির্দিষ্ট গেপ আপনি দিতেছেন। অথবা আপনি চাচ্ছেন যে এই বাসা থেকে ঠিক 50 মিটার সামনে যে বাসাটা আছে তার থেকে আমি ডেটা নিব, আবার 50 মিটার সামনে যে বাসাটা আছে সেই বাসা থেকে আমি ডেটা নিবো। দ্যাট মিনস একটা নির্দিষ্ট গেপ আমি ফলো করবো। এই টাইমটাকে বলা হয় থাকে সিস্টেমেটিক স্যাম্পলিং। ঠিক আছে। আবার যদি বলি ক্লাস্টার, ক্লাস্টার স্যাম্পলিংটা হচ্ছে এরকম, ধরেন আমি পুরো বাংলাদেশ সম্পর্কে তথ্য চাচ্ছি, ধরেন পুরো বাংলাদেশ সম্পর্কে তো আমি ডেটা কালেক্ট করতে পারি না। তো আমার যেটা করতেছি, ধরেন আমি পুরো বাংলাদেশটাকে 8টা বিভাগে মানে 8টা ক্লাস্টারে ডিভাইড করতেছি। তো 8টা ক্লাস্টার থেকে আমি ধরেন 2টা বা 3টা ক্লাস্টার সিলেক্ট করলাম, বা 2টা বা 3টা বিভাগ সিলেক্ট করলাম। এরপরে ওই 3টা বিভাগ থেকে ধরেন হচ্ছে আমি স্পেসিফিক কয়েকটা জেলা সিলেক্ট করলাম, প্রত্যেকটা বিভাগ থেকে ধরেন কয়েকটা জেলা সিলেক্ট করলাম। আবার ওই কয়েকটা জেলা থেকেই আমি হচ্ছে ধরেন কয়েকটা উপজেলা সিলেক্ট করলাম, বা ধরেন কয়েকটা উপজেলা থেকে আবার ধরেন ইউনিয়ন সিলেক্ট করলাম। তো এইভাবে যে আমি যাই যাই একদম স্পেসিফিক কয়েকজন মানুষের থেকে যদি ডেটা কালেক্ট করি, সেটা হচ্ছে ক্লাস্টার বেসড স্যাম্পলিং। ওকে। হ্যাঁ জি, রাহান ভাই আপনি হচ্ছে হ্যান্ড রেজ করছেন, বলেন। স্যার আপনার ক্লাসটা মানে স্লাইডটা তো দেখতেছি আহ, পরিসংখ্যান গবেষণা ইনস্টিটিউট এটা সামনে এসে আছে। আমার স্লাইড দেখতে পাচ্ছেন না? না না না, আর আমরা তো, পরিসংখ্যান গবেষণা। না, স্লাইড তাহলে দেখা কি হ্যাঁ যায়। আমি দেখা লিভ, যাচ্ছে, না দেখা যাইতেছে তো র্যান্ডম তাহলে স্যাম্পলিং আমি এর। লিভ, লিভ নিয়ে আবার ঢুকি, জয়েন দিই। হ্যাঁ হ্যাঁ আপনি লিভ নিয়ে জয়েন দেন maybe। আচ্ছা আমি একটু কেটে দিয়ে দরকার হলে আবার দিতেছি আপনাদেরকে। উম, আচ্ছা দেখতে পাচ্ছেন এখন সবাই? হুম হুম, দেখা যাইতেছে তো। ওকে, তাহলে আমরা চলে এসেছি আমাদের পড়াশোনায়। আচ্ছা, তো র্যান্ডম স্যাম্পলিং কি আমি অলরেডি জিনিসটাকে এক্সপ্লেন করছি। এটা হচ্ছে পুরোপুরি একটা র্যান্ডমলি, এখানে কোনো বায়াসনেস কাজ করবে না যে আমি যাকে পাবো তার কাছ থেকে ডেটা না, আমি একদম টোটালি র্যান্ডমলি, আমিও অন্ধ, যার কাছ থেকে ডেটা নিবো সেও অন্ধ, এই অবস্থায় যদি কারো কাছ থেকে আমি ডেটা নেই, সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। ওকে। ধরেন লটারি করতেছি আমি চোখ বন্ধ করে, এই টাইপের যেগুলো কাজ করা হয় থাকে। এরপরে স্ট্রাটিফাইড কোনটা বললাম, যে মেল ফিমেল দুইটা গ্রুপে আমি ডিভাইড করতেছি, দুইটা স্ট্রেট আমি ডিভাইড করতেছি, এটাকে বলা হয় থেকে স্ট্রাটিফাইড স্যাম্পলিং। এরপরে যদি বলি আমি, ধরেন হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং কোনটা বললাম, যে ধরেন একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর অথবা নির্দিষ্ট একটা মানে কি বলবো 5টা বাসা পর পর বা 5 জন পর পর আমি ডেটা নিতেছি, এই টাইপের কাজটাকে বলা হয় থেকে সিস্টেমেটিক স্যাম্পলিং। এগুলার অ্যাডভান্টেজ কি এগুলা মোটামুটি এখানে বলে দেওয়া আছে অলরেডি। ক্লাস্টার স্যাম্পলিং কোনটা? ক্লাস্টার স্যাম্পলিং হচ্ছে ধরেন ওই যে বললাম যে বিভিন্ন ক্লাস্টারে আমি একটা প্রথমে বিভাগ সিলেক্ট করলাম, বিভাগের পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্টের পরে উপজেলা সিলেক্ট করলাম, এই যে কাজগুলো করে যাচ্ছে এগুলাকে বলা হয় থাকে ক্লাস্টার সিলেকশন বা ক্লাস্টার স্যাম্পলিং। ওকে। তো একটা সার্ভে রিসার্চের দিকে এখন আমরা যদি আসি, একটা সার্ভে রিসার্চে মেথডের দিকে যদি আসি, যে এখানে কি কি আছে, যে কালেক্ট ডেটা
ফ্রম রেসপন্ডেন্টস, রেসপন্ডেন্ট থেকে মেনলি আমাদের ডেটা কালেক্ট করা লাগে, এটা হচ্ছে একটা প্রথম কাজ আমাদের। এইখানে আমরা কিভাবে ডেটা কালেক্ট করতে পারি, হয় আমাদের কোশ্চিনিয়ার থাকবে অথবা আমরা ইন্টারভিউ নিব, দুইটার যে কোনো একটা কাজ করে থাকি মেনলি। এরপরে কি করি আমরা, এই যে ডেটাটা পাই, এই ডেটাটার বা মানে আমরা এই অপিনিয়ন যেগুলো পাই, এই অপিনিয়ন বা এই যে বিহেভিয়ারটা আমরা পাই, ডেটাটা পাই মেনলি, এই ডেটাটাকে আমরা অ্যানালাইসিস করতে বসি। দেন আমরা অ্যানালাইসিস করার পরে এটা থেকে কোনো জিনিস বের করে আনি। আমাদের অনেক সময় মানে পারপাস থাকে যে ধরেন আমি দেখতে চাচ্ছি যে একটা জায়গায় মানুষের কতটুকু উন্নতি হচ্ছে বা কতটুকু অবনতি হচ্ছে, বা আমি একটা পলিসি ইমপ্লাই করলে সেটা আসলে কতটুকু কাজে লাগতেছে। এই জাতীয় কাজগুলো যখন করে থাকি, এগুলা হচ্ছে আমাদের এই রিসার্চের মাধ্যমে আমরা বের করে আনার চেষ্টা করি। আরো অনেক কারণে রিসার্চ করা হয়ে থাকে মেইনলি। তো এরপরে সার্ভে ডিজাইনের যদি এখানে প্রসেস গুলা থাকে, যে প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার টার্গেটটা কি, বা আপনি মেইনলি এটা কেন, এটা হচ্ছে আপনি যে আমরা যে এতগুলো ডিজাইন দেখতেছিলাম, এই ডিজাইন গুলার কোনটা আসলে অ্যাপ্লাই করব, এটা তো আমরা জানি না, তাই না? এটা তো আমাদেরকে জানতে হবে। এটা জানার জন্যই হচ্ছে এখানে এটা হয়, যে কোনটা আমি অ্যাপ্লাই করব, এটার জন্য কোন অবজেক্টিভ, আমার টার্গেট কি, তারপরে আমার পপুলেশন কি, আমি কোন মেথডে যাইতে পারি ওই পপুলেশনের কাছে, মানে আমার কোনটা ইজিয়ার, আমি টাকা বেশি খরচ করতে চাই, আমি টাইম কেমন ইনভেস্ট করতে চাই, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আমি স্যাম্পলিং মেথডটা দিব, কোনটাতে ইরর কেমন আসবে, কম আসবে কিনা। তারপরে হচ্ছে একটা কোশ্চিনে ডিজাইন করব, দেন একটা পাইলট টেস্ট করব। লাইক আমি একদমই মাঠ পর্যায়ে চলে যাব না, আমি একটা নর্মালি কয়েকজনের মাঝখানে দিয়ে দেখবো যে হ্যাঁ আমারটা ঠিক মতো কাজ করতেছে কিনা। যদি দেখি যে আমার কোশ্চিনিয়ারটা ভালো মতো কাজ করতেছে, তাহলে আমরা ফাইনাল ডেটা কালেকশনে মাঠ পর্যায়ে চলে যাব। এটা হচ্ছে কাজ। তো একটা গুড কোশ্চেনিয়ার কিভাবে তৈরি করতে পারি, গুড কোশ্চেনিয়ারে অবভিয়াসলি ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার হইতে হবে এন্ড সিম্পল হইতে হবে, যেন মানুষ বুঝে। ইভেন ধরেন হচ্ছে কিছু কিছু এরিয়াতে, যেমন ধরেন হচ্ছে আমি যদি সিলেটের এক্সাম্পল দিই বা চট্টগ্রাম এক্সাম্পল দিই, তাদের কাছ থেকে ডেটা নিতে গেলে চেষ্টা করবেন সেই এলাকার কোনো মানুষের হেল্প নিতে। তাহলে কি হবে, যে উনি হচ্ছে উনাদের ভাষায় আপনাদেরকে মানে ডেটাটা কালেক্ট করে নিয়ে দিতে পারবে। তাহলে আপনি যতটা ভালো অথেন্টিক ডেটা পাবেন, তো এটা আসলে অন্য কোথাও পাবেন না। তো এরপরে হচ্ছে রিলিভেন্ট কোশ্চিন করতে হবে। আপনি হাবিজাবি অনেক প্রশ্ন করতে গেলে মানুষ প্রশ্নের উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে যেতে পারে, এরকম কিছু করা যাবে না। একটা লজিক্যাল ফ্লো থাকবে, লাইক একটা প্রশ্ন এখন করতেছেন একরকম, আবার তো একটু পরে করতেছেন আর এক রকম প্রশ্ন, তাহলে কিন্তু আপনি ভালো ডেটা পাবেন না। একটা ফ্লো মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে যে একই টাইপের কোশ্চিন যেন বারবার রিপিট না হয়, এই টাইপের হচ্ছে কোশ্চিন মানে ইগনোর করা বেটার, বা এমন কোন কোশ্চিন যে কোশ্চিনটা তাকে হচ্ছে মানে অস্বাভাবিক অবস্থায় ফেলতেছে, এরকম প্রশ্ন ইগনোর করাটা বেটার। তো আমাদের তিন টাইপের কোশ্চিন করে থাকি আমরা, একটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চিন, ক্লোজ এন্ডেড কোশ্চিন, আর একটা হচ্ছে লাইকার্ট স্কেল কোশ্চিন। ওপেন এন্ডেড কোনটা, ধরেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে আপনাদের ক্লাসটা কেমন লাগে, এখন আপনারা আপনাদের নিজেদের মতো করে উত্তর দিতে পারতেছেন, এটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চিন। আমি আবার জিজ্ঞাসা করলাম ধরেন ক্লোজ এন্ডেড কোনটা, ক্লোজ এন্ডেড হচ্ছে ধরেন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে আমার ক্লাসটা কেমন লাগছে আপনাদের, অপশন হচ্ছে ভালো নাকি খারাপ, বাইনারি উত্তর আমি চাচ্ছি সাপোজ। তো আপনারা বললেন, কেউ বললেন খারাপ, বেশিরভাগই বলছেন ধরেন খারাপ, কেউ বলতেছেন ভালো, সাপোজ বলতেছেন আপনারা। তো এই যে কাজটা করতেছেন এটা হচ্ছে ক্লোজ এন্ডেড, কারণ আমি অপশন ফিক্সড করে দিছি। আর এটা হচ্ছে লাইকার্ট স্কেল। লাইকার্ট স্কেল কোশ্চেনটা হচ্ছে এরকম, যে প্লে স্টোরে দেখেন না আপনারা হচ্ছে অ্যাপ ডাউনলোড করার কিছুক্ষণ পরে বলেন না যে রেটিং দিয়ে দেন, তো 1 থেকে 5-এর মধ্যে রেটিং চাই, এই যে এই টাইপের রেটিং রিলেটেড যে কাজগুলো করা হয় থাকে, এগুলাকে বলা হয় থাকে লাইকার্ট স্কেল কোশ্চেন। ওকে। বা আমি যদি বলি যে আমার ক্লাসটাতে আপনারা কত রেটিং দিবেন 1 থেকে 5-এর মধ্যে, তো এরকম যে এই জাতীয় প্রশ্নগুলো যদি বলি, তখন সেগুলোকে বলা হয় থাকে লাইকার্ট। এরপর হচ্ছে ওপেন এন্ড ক্লোজ কোশ্চেনের মধ্যে এই যে ধরেন আমি একটা পার্থক্য করে দেখাইছি, সেটা হচ্ছে এরকম যে ওপেন এন্ডেড এর মধ্যে আপনারা যা ইচ্ছা তাই বলতে পারেন, এই জন্য আমরা ডিটেইলড রেসপন্স পাই। আর ক্লোজ এন্ডেড এর মধ্যে আমি তো অপশন ফিক্সড করে দিছি, তার মানে ওই অপশনের বাইরে আপনি যেতে পারবেন না, এটা ফিক্সড। কোয়ালিটেটিভ ডেটা মূলত ওপেন এন্ডেড গুলো হয়ে যায়, আর কোয়ান্টিটেটিভ হচ্ছে ক্লোজ এন্ডেড। ঠিক আছে। কোয়ালিটেটিভ ডেটা ম্যানেজ করা, অ্যানালাইসিস করাটা একটু কঠিন। কঠিন কি জন্য? কারণ এটাকে মেইনলি আপনাদেরকে নিজেকে পড়ে বুঝতে হবে, বুঝে বুঝে সামনে আগাইতে হবে। আর ক্লোজ এন্ডেড যেগুলা, এগুলার অ্যানালাইসিস প্রসিডিউর মোটামুটি সেম, আপনি জাস্ট সেই অনুযায়ী কাজ করলেই হয়ে যাবে। ঠিক আছে। আমরা মূলত মিক্সড মেথডে সামনে আগাই আর কি। তো লাইকের স্কেল কোনটা আমি এখানে এই যে বলছি, ধরেন হচ্ছে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই ট্রেনিংটাতে আপনারা কতটুকু satisfied? কেউ বলছে স্ট্রংলি ডিসএগ্রি, কেউ বলছে ডিসএগ্রি, কেউ বলছে নিউট্রাল, এগ্রি, স্ট্রংলি এগ্রি, এই টাইপের আপনারা দেখতে পারেন অনেক জায়গাতেই। এই টাইপের যে প্রশ্নের অ্যান্সার গুলো পাই আমরা, সেগুলোকে বলা থেকে লাইকার্ট স্কেল। এটা দিয়ে আমরা কি করি, স্যাটিসফ্যাকশন দেখতে পারি বা এটিটিউড মেজার করতে পারি। তারপরে হচ্ছে আমাদের কি কি অ্যাভয়েড করা উচিত, আমি যদি বলি যে বায়াসড কোশ্চিন আমরা রাখা উচিত না। ধরেন আমি জিজ্ঞাসাই করতেছি এমন করে যে উত্তরটা ও যাই দিক ওটা আমার আমার পক্ষে দিতে হবে, মানে আমি যেটা চাচ্ছি বা আমি যেই দিকে বায়াসড সেই উত্তরটা চাচ্ছি, এরকম না হোক। আহ এরকম মানে ইস্যুগুলাতে, যেমন অনেক সময় আমরা জিজ্ঞাসা করে থাকি, ধরেন যে আমি ধরেন আপনাদেরকে সাপোজ বলতেছি, ধরেন হচ্ছে ডেটা কালেকশনের সময় আমি চাচ্ছি যে আপনাকে ইনফ্লুয়েন্স করার জন্য আমি প্রথমে আপনাদেরকে বলতেছি যে
যে এই খাওয়াটা ধরেন আমি বললাম যে আমি এই খাওয়াটা পছন্দ করি, সাপোজ তখন আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি তো এই খাওয়াটা পছন্দ করি, তো আপনারা কোন কোন খাওয়াকে মানে সামনে রাখবেন। তো আমি অপশনগুলো এমন ভাবে দিছি যে আপনি নর্মালি যদি খুব বেশি চিন্তা না করেন, যদি জেনারেলি দেন, তো আমি যেগুলাকে প্রথম দিকে রাখতে চাই আপনি সেগুলাকে প্রথম দিকে দিবেন, এরকম আমি অপশনগুলো দিছি। তো ওই টাইপের বায়াসনেস যেন না আসে। বেশি প্রশ্ন করলে মানুষ ভুল উত্তর দিতে শুরু করে দেয়, ভাবে যে খালি কোন রকম শেষ হয়ে যায়। আবার ধরেন হচ্ছে কমপ্লেক্স ওয়ার্ডিং দিছি, যে ওয়ার্ড গুলার মিনিংই আমরা বুঝতেছি না, এরকম জিনিস করা যাবে না। পুয়ার স্যাম্পলিং এর কাজ করা যাবে না। আর একটা পাইলট সার্ভে অবশ্যই করতে হবে, পাইলট সার্ভে না করেই মাঠ পর্যায়ে চলে যাওয়া কখনোই উচিত না। ঠিক আছে। এরপরে যদি আমি আপনাদেরকে একটা কোশ্চিনের ডিজাইন করার জন্য কাজ দিয়ে রাখছি, আপনারা আশা করতেছি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন আজকে। ধরেন আমি একটা টপিক, আমি নর্মালি এক্সাম্পল হিসেবে একটা টপিক দিচ্ছি, সেটা হচ্ছে ট্রেনিং স্যাটিসফ্যাকশন, আমাদের এই বুট ক্যাম্পে ট্রেনিংটার উপরে। ধরেন আপনারা 5 থেকে 7টার মতো কোশ্চিন করবেন। আপনারা কি কি ইউজ করবেন এখানে? ক্লোজ এন্ডেড প্রশ্ন রাখবেন, লাইকার স্কেল রাখবেন, একটা ওপেন এন্ডেড প্রশ্ন রাখবেন। এই 3টা জিনিস ইউজ করে আপনারা হচ্ছে একটা কোশ্চিন তৈরি করবেন, 5 থেকে 7টা কোশ্চিন। ওকে। তো এখান থেকে আপনারা কি শিখবেন যে হচ্ছে একটা রিয়েল রিসার্চার কিভাবে হচ্ছে কোশ্চিন তৈরি করে, এই জিনিসটা আপনারা আশা করি শিখে যাবেন। ঠিক আছে। একটা স্যাম্পলিং এক্সারসাইজ দিয়ে রাখছি যে এই টাইপে আপনার এই সিচুয়েশনে 1000 জন স্টুডেন্ট আছে আপনার, তার মধ্যে 100 জন থেকে আপনারা স্যাম্পলিং করবেন। সেখানে হচ্ছে আপনারা কোন স্যাম্পলিং প্রসিডিউরে যাইতে পারেন, কেন যাবেন, কোন জিনিসটাকে আপনি প্রায়োরিটাইজ করতেছেন, এইগুলো সবগুলোর সাপেক্ষে আপনারা একটা উত্তর রেডি করবেন। ঠিক আছে। এই কাজগুলো একটু আপনারা করবেন, যে প্রফেশনালসরা কিভাবে এই জিনিসটাকে মেনটেন করে, হাই কোয়ালিটি সার্ভেটাকে কিভাবে ড্রাইভ করাতে, বেটার অ্যানালাইসিস দেয়, স্ট্রঙ্গার রিপোর্ট দিতে পারে, পলিসি ইম্প্যাক্টে ইফেক্ট ফেলবে। তারপর এই সবগুলো কাজ মেনলি করা হয় থাকে আর কি। যে একটা প্রফেশনাল যখন আপনি পর্যায়ে চলে যাবেন, তখন আপনি এই জিনিসগুলোকে আস্তে আস্তে মেনটেনের দিকে চলে যাবেন। তো আমরা আজকে কি কি দেখছি, আমি যদি বলি যে টাইপস অফ রিসার্চ দেখছি আমরা, স্টাডি ডিজাইন সম্পর্কে কথা বলছি, তারপরে স্যাম্পলিং এর বিভিন্ন টেকনিক সম্পর্কে জানছি, একটা সার্ভে এন্ড কোশ্চেনিয়ার কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা আমরা মোটামুটি কিছু পরিচয় সম্পর্কে জানছি, এন্ড পাশাপাশি আপনাদেরকে একটা আমি টাস্ক দিয়ে দিছি। তারপরে কমন ডেটা কালেকশনে কি কি মিস্টেক হতে পারে এই জিনিসগুলো নিয়েও আমি আপনাদের সাথে কথা বলছি আর কি। সামনে আমরা কি জানবো আমি যদি বলি, সামনের দিনে হচ্ছে আমাদের ডেটা ক্লিনিং সম্পর্কে জানবো, তারপরে হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স গুলা কি কি আসলে কিভাবে কি করতে পারি এই জিনিসগুলো জানবো, রিয়েল সার্ভে ডেটাসেট নিয়ে আমরা একটু কাজ করব। ফাইনালি এসপিএসএস বা এক্সেল বা পাইথন এই টাইপের সফটওয়্যার গুলো ইউজ করে আমরা কিছু কাজ করার ট্রাই করবো আর কি। তো আমরা হচ্ছে মেইনলি রিসার্চের স্কিলস গুলা আপনাদের জন্য বিল্ড করে দেওয়ার চেষ্টা করতেছি। যদিও আমি বারবার বলবো যে 5টা ক্লাস কখনো এনাফ না, বাট মোটামুটি আপনি কিছুটা রিসার্চ সম্পর্কে ধারণা পাবেন, এই জিনিসটা আমরা প্রত্যাশা রাখি আর কি। তো আপনারা যদি এখন কোনো প্রশ্ন করতে চান সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন। যে কেউ কোনো প্রশ্ন করতে চাইলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসলে আমার লেট হয়ে গেছে। 10টা বাজে ক্লাস হওয়ার কথা ছিল নাকি আজকে, আমি আসলে ভুলে গেছি। সো কাইন্ডলি হচ্ছে তাড়াতাড়ি যদি আহ ভিডিওটা দেওয়া হতো তাহলে বেটার হতো আমার জন্য। ভিডিও মোটামুটি তাড়াতাড়ি দেওয়া হয়, আগামীকাল সরি গতকালকেও হচ্ছে খুব তাড়াতাড়ি দেওয়া হয়েছিল, আশা করতেছি আজকেও খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আমিও সেম জিনিস, আমরা 10টা মনে করে ওয়েট করতেছিলাম আর কি। তো এটা কি আচ্ছা আচ্ছা। প্রতিদিন 10টায় হবে না 9টা হবে আগামী আচ্ছা, কয়টা দিন, একটু যে কয়টা দিন বাকি আছে? মেইনলি টাইমটা চেঞ্জ করার কারণ হচ্ছে আমার ঠিক আরেকটু পরেই মানে 10:30টার দিকেই হচ্ছে ব্যাচ 2 এর ক্লাস আছে। তো দেখা গেছে যে ওইটার জন্য হচ্ছে আমাদেরকে আজকে 9টার দিকে নেওয়া হচ্ছে আর কি ক্লাসটা। ঠিক আছে। তো প্রতিদিন হচ্ছে আমাদের 10টার দিকেই হওয়ার পর প্ল্যান আছে। দেখা যাক, আশা করতেছি প্রতিদিন 10টার দিকেই হবে। না, ঠিক আছে, অসুবিধা নেই। ওই 9টা হোক 10টা একটু আগে থেকে জানালে তাহলে আমরা যেহেতু আমি মাত্র 5 মিনিট আগে জয়েন করলাম আর কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরো ক্লাসটা মিস করলাম আর কি। যাই হোক, আচ্ছা ইনশাল্লাহ রেকর্ড দেখে নিবো, বাট লাইভে আর রেকর্ডের মধ্যে তো পার্থক্য আছে, তাই না ভাই? জি অবশ্যই। আচ্ছা, মেবি আপনাদেরকে জানা দেওয়ার কথা ছিল, মেবি শাকিল ভাই হচ্ছে মিস করে গেছেন বা বলছিলেন, আচ্ছা উনি হচ্ছে ডিক্লারেশন দিছিলেন, আপনি হয়তো বা কোনো কারণে মিস করে গেছেন আর কি। হ্যাঁ, মানে ওইটা অনেক সময় মিস হয়ে যায়, তো আজকে ছুটির দিন তো মেসেজটা হয়তো বা দেখা হয় না বা কিছু, হ্যাঁ যাই হোক। আচ্ছা ঠিক আছে, অসুবিধা আচ্ছা নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সমস্যা নেই, আপনারা একটু লাইভটা দেখে সরি রেকর্ডটা দেখে নিয়েন, কারণ দেখা যাচ্ছে যে এইগুলা জিনিসই আবার সামনের দিকে ক্লাসগুলোতে কাজে লাগবে আসলে। এন্ড আমি আশা করব যে আমি যে টাস্কগুলো দিতেছি, এখনো যদি কেউ প্রথম দিনে টাস্কগুলো করে না থাকেন, এগুলোতে রেগুলারিটি মেনটেন করলেই কিন্তু কেবলমাত্র আপনারা শিখবেন, এমন না যে জাস্ট ক্লাসটাতে যুক্ত হলেই সব শিখে যাবেন। আমি স্লাইডের মধ্যে হিউজ কন্টেন্ট রাখছি। মানে এই আজকের ক্লাসটা যদি আমি জাস্ট এক্সপ্লেন করতে চাই, এটা কমপক্ষে এক্সপ্লেন করতে আমি যদি মানে আমি নিজে এক্সপ্লেন করি, কমপক্ষে আমার হচ্ছে 1 মাস লাগবে। 1 মাস বলতে ধরেন হচ্ছে 10টা ক্লাসের মতো লাগবে।
জাস্ট আজকের ক্লাসটাতে, কারণ প্রত্যেকটা টপিকই এক একটা এক্সপ্লেন করলে অনেক কিছু এক্সপ্লেন করা যায়, কারণ অনেক সিচুয়েশনই আসে আসলে। যেহেতু বুট ক্যাম্পটা অনেক শর্ট, দ্যাটস ওয়াই আমি একটু শর্টলি মোটামুটি ব্রিফলি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি। যদিও হচ্ছে আমাদের লাইভ ক্লাসে মানে কি বলে কোর্সের ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আবার কিছুটা আলোচনা করা হবে, তখন মোটামুটি একটু ইন ডিটেইল যাওয়া হবে আর কি। জি, কেউ কিছু বলতে চান আর? জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সোহাগ সালাম। সরকার। জি। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের এই কোর্সটাতে মূলত হচ্ছে কোন টপিকটা বেশি ডিপলি দেখানো হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে পাইথন আর অথবা এসপিএসএস, এই তিনটা থেকে কোনটা বেশি ডিপলি দেখানো হবে আর কি। দ্যাট মিনস কোর্সের কথা বলতেছেন নাকি এই বুট ক্যাম্পে? জি, এই কোর্সের কথা বলতেছি আমি। আচ্ছা, কোর্সের মধ্যে আমরা ফোকাস করি চারটা, পাঁচটা, ছয়টা জিনিসকে আমি যদি আপনাদেরকে একটু সামারাইজ করি, দেখেন আমরা প্রথমে শিখি হচ্ছে এসকিউএল কোর্সের মধ্যে। জি কারণ হচ্ছে সিকিউএল বর্তমান সময়ে সবখানে লাগে, মানে চাই, মানে যে কোনো জবের মধ্যে জি গেলে জি সিকিউএল আপনার কাছে চাইবে। আপনি ডেটা অ্যানালাইসিস শিখেন বা ডেটা ইঞ্জিনিয়ারিং করেন, যেটাই করেন সিকিউএল চাই। সিকিউএল এর পরে হচ্ছে আমরা শিখি পাইথন। কেন শিখি? কারণ বর্তমান মার্কেটে পাইথনের ডিমান্ড হাই। ঠিক আছে। এখন আচ্ছা, এরপরে যেটাতে যাই, আমরা পাইথনের পরে যে আমরা এসপিএসএস, এসপিএসএস হচ্ছে তাদেরকে এখানে আমার ফোকাস। একটু যে পাইথনটাতে একটু প্রশ্ন ছিল। আমি একটু শেষ করি, তারপরে মনে বললে ভালো আচ্ছা হতো। আচ্ছা, ওকে। আচ্ছা, তো হচ্ছে আমরা যাই তারপরে হচ্ছে আমাদের কি বলে এসপিএসসি। এসপিএসএসটা তাদের জন্য যারা হচ্ছে মূলত এই যে রিসার্চ একাডেমিয়াতে রিসার্চ নিয়ে কাজ করতে চায়। সোশ্যাল সায়েন্সের অনেকে থাকে, আবার দেখা যাচ্ছে যে অনেকে রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলো করতে চায়, তো তাদের জন্য এসপিএসএস বা স্টেটা এই জাতীয় কোর্সটা রাখা হয়ে থাকে। ঠিক আছে। এরপরে যাওয়া হয় হচ্ছে আমাদের আর প্রোগ্রামিং। আর আর প্রোগ্রামিংটা কাদের জন্য? যারা মূলত স্ট্যাটিস্টিক্স ফোকাসড কাজ করতে চায়, তারা আর প্রোগ্রামিং এ যায়। কারণ অনেকেই আছে যারা পাইথন চায় না শিখতে, মানে আছে এরকম কয়েকজন কিছুজন থাকে। আবার অনেক জবের ক্ষেত্রেও দেখা যায় যে তারা হচ্ছে পাইথন চায় না, তারা আর চায়। তো তাদের জন্য মেনলি আমরা হচ্ছে আর এবং পাইথন দুইটাকে রাখা ট্রাই করছি। এরপরে হচ্ছে আমরা এক্সেলটাও শিখাই। এক্সেল শিখানোর পরে পাওয়ার বিআই তে যাওয়া হয় ভিজুয়ালাইজেশনের জন্য। এই সব কিছু শিখানোর পরে আমাদের আরেকটা জিনিস রাখা হয়, সেটা হচ্ছে এআই ইন্টিগ্রেশন। লাইক বর্তমান সময়ে যেহেতু এআই এভেলেবল অনেক বেশি, তো এআই এর সাথে কপ আপ করে আপনি কিভাবে সামনে আগাইতে পারবেন, আমাদের এই জিনিসটাও দেখানো হয় থাকে। ঠিক আছে। আচ্ছা, জি, বুঝতে পারছি। আমি পাইথনের যে বিষয়টা জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে পাইথনটা হচ্ছে কি আপনাদেরকে আমাদেরকে ইয়াতে এই কুলেবের মাধ্যমে দেখানো হয় নাকি হচ্ছে আপনার এই আমাদের সরি মনে করতেছে না আমাদের যে আমরা কোডিং জুপিটার যে আমরা হচ্ছে ইয়াটা আছে। জুপিটার ল্যাবের মাধ্যমে, জুপিটার ল্যাব বা জুপিটার নোটবুকের মাধ্যমে কাজটা করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আর জুপিটারের মাধ্যমে না সেটা কেউ কি? যদি চায় সে হচ্ছে গুগল কলেব ইউজ করতে পারবে। গুগল কলেবও কিছুটা দেখানো হয়ে থাকে। মানে মোটামুটি জুপিটার নোটবুক এন্ড গুগল কলেব সেম। আচ্ছা, জুপিটারে বেশি করা হয় না? জি। সেটা তো লোকাল পিসিতে, আমাদের হ্যাঁ, লোকাল পিসিতে সেটআপ লোকাল দিয়ে। মেনলি লোকাল পিসির জন্যই জুপিটার নোটবুকটাকে ফোকাস করা হয়, কারণ অনেকেই নেট কানেক্টেড থাকে না অনেক সময়, তো তারা তো চাইলেই গুগল কলেব ইউজ করতে পারবে না। জি জি, বুঝতে পারছি। ঠিক ওকে। আছে, ধন্যবাদ। আচ্ছা, একজন প্রশ্ন করছেন হচ্ছে আপনাদের কোর্স শেষে কি জব প্লেসমেন্টে কোনো হেল্প করেন কিনা। আমি একটু আগে একবার এক্সপ্লেন করছি যে জি, আমাদের যারা দেখা যায় যে শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকে এন্ড রেগুলারিটি মেনটেন করে সবকিছু পরীক্ষা টরীক্ষা সব জায়গায় ভালো কিছু করে বা শিখছে ভালো মতো, যারা এই অবস্থায় থাকে তাদেরকে আমরা জব প্লেসমেন্ট আমাদের গ্রুপে নিয়ে যাই। এন্ড যারা জব হোল্ডার থাকে তাদের সাথে কোলাবোরেট করে দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি তাদের মোটামুটি জব নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যতটুকু কানেকশন বিল্ড করে দেওয়া যায় ততটুকু আমরা বিল্ড করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে। এন্ড ফ্রিল্যান্সিং এ তো অবশ্যই, যেটা আমি গতকালকে মেনশন করছি, সেটা হচ্ছে আপনারা যদি ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে চান, আপনাদেরকে ফ্রিল্যান্সিং এ ধৈর্য লাগবে। প্রথম কথা হচ্ছে আপনি প্রথম দিনই ফ্রিল্যান্সিং এ ঢুকলেন আর কাজ পেয়ে যাবেন এমনটা না, সেটা যেখানেই হোক। তো আপনাদের যেটা করতে হয় যে আপনারা নিজের অ্যাকাউন্ট খুলবেন, আপনারা কি কি পারেন সেই জিনিসগুলোকে পোর্টফোলিও আকারে মেনশন করবেন। দেন দেখানোর পাশাপাশি যেটা হয় যে আপনারা মোটামুটি ভালো একটা দেখা যায় কাজ পাওয়া শুরু করলেন। একবার কাজ পাইতে শুরু করলে তখন মোটামুটি কাজের পরিমাণ বাড়ে। তার আগে পর্যন্ত প্রথমে অবভিয়াসলি আপনি কাজ পাবেন, মানে এমন না যে হচ্ছে আমি আজকে অ্যাকাউন্ট খুললাম আজকে অনেক কাজ পাই যাবো, এমনটা কখনোই না। তবে হ্যাঁ, আমরা এখানে সুবিধার জন্য, আপনাদের সুবিধার জন্য বা একাডেমিতে যারা আছেন বা জবে যারা যেতে চান তাদের সুবিধার জন্য আমরা যেটা করছি, আমাদের পুরো কোর্স জুড়ে ছোট ছোট প্রজেক্টের কথাই যদি বলি, আমাদের টোটাল মেবি আমি যতদূর জানি 30 থেকে 35টার মতো প্রজেক্ট করানো হয়, মানে ছোট ছোট প্রজেক্ট সহ। ঠিক আছে। মানে টোটাল আপনাদেরকে কাজ দেওয়া হয় এখন যারা করে, দেখা গেছে এখন পর্যন্ত আমি যতদূর জানি আহ টোটাল সবচেয়ে বেশি যিনি প্রজেক্ট করছিল সে মনে হয় হচ্ছে 15টা 16টার মতো প্রজেক্টের কাজ কমপ্লিট করছিল। তো যদি কেউ 30টার মতো প্রজেক্টের কাজ কমপ্লিট করে
বা ধরেন 15টাই যিনি করছে একবার চিন্তা করেন, সে কিন্তু আপাতত যার কিচ্ছু নাই, ধরেন যার সিভি পুরো ব্লাঙ্ক, কোনো প্রজেক্ট নাই, সে যখন 15টা সিভিতে এড করতে প্রজেক্ট সিভিতে এড করতে পারবে, অবভিয়াসলি তার ওয়েট যে কিচ্ছু করে নাই তার থেকে বেটার। যখন তে আস্তে আস্তে ভালো কাজ করবে তখন তো সে সেগুলোর দিকে ফোকাস করবে, বাট যখন তার কিচ্ছু নাই তখন কিন্তু তার এই ছোট ছোট 15টা কাজে অনেক বেশি। ঠিক আছে, আমরা ওইগুলাকে ফোকাস করেই, মানে জবের জন্য আপনি সুবিধা পান সেটাকে আমরা আসলে, আপনার স্কিলটা যেন আপনি ডেভেলপ করতে পারেন সেই জিনিসটাকে আমরা ফোকাসে রাখি আসলে। ঠিক আছে। আর কেউ কিছু বলতে চান? এই যে এই কোর্সের ক্লাসগুলো কি ওই যে রাত 10টার সময় শুরু হয়? হ্যাঁ, কোর্সের ক্লাস হচ্ছে আমাদের মোটামুটি রেগুলারলি রাত 10টার দিকে হয়। সপ্তাহে 2 দিন হচ্ছে আমাদের ফিক্স ডে চলে কোর্সে। আর কখনো যদি মনে হয় যে হচ্ছে আমাদের টাইমের মধ্যে আমরা শেষ করতে পারতেছি না, লাইক আমাদের যদি 6 মাসের কোর্স হয়, আমি ঠিক শিওর না এইবারে কোর্সটা 6 মাস নাকি 5 মাস, তো যদি মানে যতদিনের হয়, তো 5 মাস যদি হয় দেখা যাচ্ছে 5 মাসে অনেক সময় কোর্সের ক্লাস আরো বেশি দরকার পড়ে। কারণ কোর্সে হচ্ছে আমরা যেটা ফলো করার চেষ্টা করি যে রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া থাকে, তারা রেকর্ডেড ক্লাস করার পাশাপাশি যেটা হয় যে হচ্ছে রেকর্ডেড ক্লাসে তো অনেক কিছু দেখা যায় বুঝতে পারে না, তো আমরা লাইভ ক্লাসে সেগুলো নিয়ে ডিসকাশন করি। এই ডিসকাশন করতে যাই যেটা হয় যে কখনো দেখা যায় যে আমাদের 5 মাসে কমপ্লিট করতে পারতেছি না, তখন আমাদের আরো এক্সট্রা ক্লাসের দরকার পড়ে। সেক্ষেত্রে তখন আমরা সপ্তাহে 3 দিনের দিকেও চলে যাই কখনো কখনো। ও, মানে 2 দিন সপ্তাহে দুই ফিক্সড। দিন ক্লাস, তাই না? হ্যাঁ, 2 দিন হচ্ছে ও, ফিক্সড, জি। ওকে ওকে ওকে। তো ক্লাসের ইয়েটা কত সময় থাকে মিনিমাম? ক্লাসের লেন্থ 1 ঘন্টা। 1 ঘন্টা। ওকে। জি। তো 10টা শুরু হলে 11টা পর্যন্ত, তাই না? জি। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কোর্স ফিটির বিষয়গুলো তো যদি এখন কি আহ, বলতে পারবেন নাকি? আচ্ছা, এটা আসলে আমার জানা নাই, ঠিক আছে। আমি একদমই জানি না, এটা ওকে হচ্ছে ওকে মেবি আপনাদেরকে আলাদাভাবে জানাই দেওয়ার চেষ্টা করা হবে। আমি যতদূর জানি যে শাকিল ওকে ভাই হচ্ছে আপনাদের সাথে এটা বিষয় নিয়ে ডিসকাস করবে। ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? আচ্ছা, কেউ যদি কিছু বলতে না চান তাহলে আমরা মনে হয় আজকে শেষ করতে পারি। আপনাদেরকে ধন্যবাদ, আজকে ডে 2-তে আপনারা যুক্ত থাকছেন। পাশাপাশি আমি বলবো যে যা শিখতেছেন সেই জিনিসগুলো ধরে রাখার চেষ্টা করবেন, মানে এমন যেন না হয় যে অ্যাটেন্ডেন্সের জন্য যুক্ত হয়েছি, মানে আমি জানি না, এখানে কোনো অ্যাটেন্ডেন্স আমরা নিতেছি না, তো আমি জাস্ট সাজেস্ট করবো যে যতটুকু শিখতেছেন এই জিনিসগুলো একটু ধরে রাখার চেষ্টা করবেন, লাইফে কাজে লাগবে আশা করছি। তো ওকে ঠিক ওকে, আছে, থ্যাংক ইউ আমরা সো তাহলে মাচ। শেষ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। সালাম।